গল্প শুধুই তুমি আমার। লেখক সাইদ হোসাইন। ইচ্ছের ঘাট থেকে শাড়ির আঁচলটা ফেলে দিতে পিঠের কিছুটা অংশ বেরিয়ে আসে। আশিস রাতে নিজের নাক ঘষা দিতে থাকে। ইচ্ছের শরীরের গন্ধ নিতে থাকে। ইচ্ছে পিঠে স্লাইড করতেই ইচ্ছে কেঁপে ওঠে। ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে ইচ্ছে কাঁদছে। কিন্তু কোনো আবেগ আর আশিসকে থামাতে পারবে না। ইচ্ছের ঘাড়ে কিস করতে করতে আর এক হাত দিয়ে স্লাইড করে হাত ঘাড়ে পৌঁছে যায়। হাতের শীতল স্পর্শ লাগছে আর ইচ্ছে যেন সংকুচিত হয়ে আসছে। ইচ্ছের শরীর থেকে হাত সরিয়ে নিয়ে ইচ্ছেকে সামনের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে দিয়ে আসিস। ইচ্ছে চোখ বন্ধ করে একদিকে মুখ ফিরিয়ে হাত মুষ্টিবদ্ধ করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। আশিস ইচ্ছের ঠোঁট নিজে দখলে নিয়ে নেই। ইচ্ছে চোখ বন্ধ করে ফেলে। আশিসের স্পর্শ পেতেই শরীর নিস্তেজ হয়ে আসে ইচ্ছের। সেও যেন এক হয়ে যেতে চায় এই ভালোবাসার সাগরে। হঠাৎ ইচ্ছে ছটফট করতে শুরু করে। ইচ্ছের ঠোঁটগুলো তখনও আশিসের দখলে। ঠোঁটে কামড় দিয়ে কিস করতে থাকে আশিস। ইচ্ছে ব্যথায় চোখ বন্ধ করে রাখে আর চোখ দিয়ে টুকটাক করে পানি পড়ছে। কিন্তু কিছু করতেও পারছে না, কিছু বলতেও পারছে না। আশিসের মাথায় কিছুই নেই, এখন সে পুরো উন্মাদ। নিজের সদ্য বিবাহিত স্ত্রীর মুখে অন্য ছেলেকে বিয়ে করার কথা শুনে উন্মাদ হয়ে গেছে। তার কানে বারবার এক ধ্বনি প্রতিফলিত হচ্ছে। আশিস ইচ্ছেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। ইচ্ছের কোমরের কুচিতে টান দিতেই ইচ্ছে ঘুরে একদম আশিসের বুকে এসে পড়ে। ইচ্ছেকে হাঁটুতে বসিয়ে গহনা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। আশিস নিজেরটি শার্ট খুলে ঘরের এক কোণে ফেলে দেই। ইচ্ছে রাজা চেষ্টা করে নিজেকে ছাড়াতে পারেনি। ইচ্ছে নিজেকে বিলিয়ে না দিলেও আশিস ঠিক আদায় করে নিয়েছে স্বামীর অধিকার। ভোর রাতে হঠাৎ কিছু আওয়াজ পেয়ে ঘুম ভেঙে যায় আশিসের। আশিস পাশে তাকিয়ে দেখে ইচ্ছে পেট ধরে কুকড়িয়ে আছে আর কান্না করছে। আশিস তাড়াতাড়ি করে উঠে ইচ্ছের পাশে বসে বলতে থাকে, আশিস কি হয়েছে ইচ্ছে? কাঁদছ কেন? অস্থির হয়ে। ইচ্ছে কিছুই বলতে পারছে না, শুধু কাঁদতেছে আর বারবার কুকড়িয়ে উঠছে। আশিস লাইট অন করে বিছানার দিকে তাকিয়ে বুঝতে পারে। ইচ্ছেকে ওয়াশরুমে নিয়ে গেল আশিস। ইচ্ছেকে ফ্রেশ করিয়ে রুমে এনে ড্রেস চেঞ্জ করিয়ে দিল। বেড কভারটা চেঞ্জ করে ইচ্ছেকে শুইয়ে দিল। কিন্তু ইচ্ছের পেট ব্যথা এখনো কমছে না। কি করবে আশিস? এত রাতে ডক্টর পাবে কোথায়? ইচ্ছের কষ্ট আশিস সহ্য করতে পারছে না। আশিস কাঁদছে। টুক করে আশিসের চোখ থেকে এক ফোঁটা পানি ইচ্ছের হাতে গিয়ে পড়ল। ইচ্ছে তাকিয়ে দেখে আশিস কাঁদছে। আশিসের চোখ থেকে পানি পড়ছে। আশিস, আমাকে ক্ষমা করে দাও ইচ্ছে। আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। কেঁদে কেঁদে ইচ্ছে ভেবে পায় না এই ছেলেটাই তাকে কষ্ট দেই। আবার সে কষ্ট পাচ্ছে বলে নিজেই কাঁদছে। আশিসের চোখে পানি দেখে ইচ্ছে বুকের ভিতর চাপা কষ্ট হচ্ছে। খুব মায়া হচ্ছে আশিসের জন্য। হয়তো মনের কোণের আশিসের জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে। ইচ্ছের হাত পৌঁছে গেল আশিসের গাল অব্দি। ইচ্ছে নিজের হাত দিয়ে মুছিয়ে দিল আশিসের চোখের পানি। আশিস ইচ্ছের হাত ধরে হাতের উপরে চুমু দিয়ে কেঁদে কেঁদে বলল, আমাকে মাফ করে দাও ইচ্ছে। আমার ভুল হয়ে গেছে। অনেক ভালোবাসি তোমায়, অনেক। ইচ্ছে তাকিয়ে আছে চুপচাপ। এই ছেলের চোখে লুকিয়ে থাকা রহস্য খোঁজার চেষ্টা করছে। এতক্ষণ একটু শান্ত ছিল ইচ্ছে, আবার ব্যথায় কুকড়িয়ে ওঠে। আশিস অস্থির হয়ে যায়, কি করবে ভেবে না পেয়ে শালিনীকে ফোন করে। শালিনী ইচ্ছের বেস্ট ফ্রেন্ড। ঘুম ঘুম চোখে বলতে থাকে, কোন শত্রু যে এমন সময় ফোন দিল। ফোনের দিকে তাকিয়ে আশিসের নাম্বার দেখে নার্ভাস হয়ে যায়। এক লাফে উঠে বসে তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। শালিনী, হ্যালো। আশিস, হ্যাঁ শালিনী। শালিনী, কি হয়েছে ভাইয়া? ইচ্ছে ঠিক আছে তো? আশিস শালিনীকে সব বলল। শালিনী, এখন কি বলবে? শালিনী, আপনাকে কিছু বলতে পারছি না ভাইয়া। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো আর সে যদি আমার সামনে থাকতো তাহলে তাকে থাপড়িয়ে সব দাঁত ফেলে দিতাম। ওই হাতিটাকে পেলে তো আমি বুড়িগঙ্গাতে চুমিয়ে মারবো। পচা হনুমান। তোর মনে কি একটু মায়া দয়া নাই এরকম একটা বাচ্চা মেয়ের উপর এভাবে? আশিস, শাট আপ। আমি তো মানছি আমি ভুল করেছি। ইচ্ছে খুব কষ্ট পাচ্ছে, কি করবো এখন সেটা বলো। শালিনী, সরি ভাইয়া, আপনাকে বলিনি। আমি তো ওই হাতিটা বলতে বলতে থেমে গেল। প্রাথমিক চিকিৎসা করে দেখতে পারেন ভাইয়া। এই কাজগুলো করে দেখতে পারেন, কিছুটা হলেও কাজ হবে। আশিস, ওকে, থ্যাঙ্কস।
আশিস শালিনীর কথা মতো কাজ করলো। একটু পরে ধীরে ধীরে ইচ্ছে একটু শান্ত হলো। সেই রাতে আশিস আর দু চোখের পাতা এক করলো না। বাকিটা সময় ইচ্ছের পাশে বসেই কাটিয়ে দিল আশিস। একটু পর আশিস শালিনীকে আবার ফোন দিল। শালিনী ওই কোন চোর শালারে আমার ঘুম চুরি করার জন্য ফোন দিয়েছে। ঘুম ঘুম চোখে আমতা আমতা করে। আশিস শাট ইওর মাউথ। ফোনের স্ক্রিনে নাম্বার দেখো। ধমক দিয়ে। শালিনীর ঘুম উড়ে হাওয়া হয়ে গেছে। জি স্যার, আর বলেন না মানে ভাইয়া। আশিস এত ঘুমাও কি করে? শালিনী ঘুমাবো না তো ক্রিকেট খেলবো এই রাত্রিবেলা। আস্তে আস্তে। আশিস কি বললে? শালিনী না ভাইয়া কিছু না। কি বলবেন? ইচ্ছের সমস্যা ঠিক হয়নি। আশিস হুমম হয়েছে। ও এখন ঘুমাচ্ছে। শালিনী ঈশ্বর ও ঘুমাচ্ছে। তাহলে আমাকে কেন জাগিয়ে রাখছেন? আশিস একটা কাজ করতে হবে। শালিনী আবার কি কাজ? আশিস ইচ্ছের বাবার কাছ থেকে 2 দিন সময় নিতে হবে। বলবে 2 দিন ইচ্ছে তোমাদের বাড়িতেই থাকবে। ইচ্ছে সুস্থ না হলে যেতে পারবে না বুঝলে। শালিনী কি হবো অসম্ভব। আমি আর পারবো না মিথ্যা বলতে। সন্ধ্যায় আঙ্কেল ফোন দিয়েছিল, আমি বলছি কাল সকালে আমি ইচ্ছেকে বাসায় পৌঁছে দিব। আশিস প্লিজ। আমি না তোমার একমাত্র শানের বেস্ট ফ্রেন্ড হয়। আমি রিকোয়েস্ট করছি। আর তাছাড়াও আমি কিন্তু। শালিনী হয়েছে ভাইয়া কষ্ট করে আর বলতে হবে না, তাছাড়া কি করতে পারেন? ইমোশনাল ব্ল্যাকমেল করলেন তো আমার মতো একটা বাচ্চা মেয়েকে, দেয় আর না করতে পারলাম না। আচ্ছা দেখছি কি করা যায়। আশিস অনেক অনেক ধন্যবাদ তোমাকে। শালিনী এখন তো একটু ঘুমাতে দিবেন। খুব ঘুম পাচ্ছে। আশিস ওকে ওকে ঘুমাও, আপাতত এখন আর ডিস্টার্ব করবো না বলেই ফোন কেটে দিল। লাইনটা কেটে দিয়ে ইচ্ছে পাশে বসে রইল আশিস। কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারেনি আশিস। ইচ্ছের হাতের উপর কপাল রেখে ঘুমিয়ে পড়েছে। 6টা 30-এ আশিসের ঘুম ভাঙল। প্রতিদিনের রুটিন এটা। আশিস ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে ইচ্ছে এখনো ঘুমাচ্ছে। ডান গালে হাত দিয়ে ঘুমিয়ে আছে, দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। কাল রাতে ইচ্ছেকে মিষ্টি কালারের একটা ড্রেস পরিয়ে দিয়েছিল। জানালা দিয়ে রোদ এসে পড়েছে ইচ্ছের মুখের উপর। আশিসের মাথায় দুশ্রমে বুদ্ধি আসলো। জানালার কাছে গিয়ে পর্দা সরাতেই ইচ্ছের মুখের উপর আলো এসে পড়েছে। মুখে আলো পড়তেই মুখের রিয়াকশন বদলে ফেলেছে। সাথে সাথে পর্দা টেনে দেয় আশিস। ও অন্ধকার পেতেই একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়ে ইচ্ছে। আশিস আবার পর্দা সরাতেই ইচ্ছে মুখ বাঁকিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। তা দেখে আশিস হেসে দেয়। আশিস আর বিরক্ত করবো না লক্ষ্মীটি। হাজার হলে তুমি আমার 10টা না বাচ্চা না একটা মাত্র বউ। আশিস গিয়ে ইচ্ছের পাশে বসে। ইচ্ছের পিঠে হাতের আঙ্গুল দিয়ে স্লাইড করতে ইচ্ছে আশিসের কোমর জড়িয়ে ধরে। কোলবালিশের মতো আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে ইচ্ছে। আশিসের পায়ের উপর পা তুলে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে ইচ্ছে। আশিস মনে মনে ভাবছে, ঘুমিয়ে আছো বলেই আমার এত কাছে এসেছো। কখনো কি তোমার মনের সবটা জায়গা আমি পাবো? আমায় ভালোবাসবে? আশিস ইচ্ছের হাত ধরে মনে মনে প্রমিত করল, আমি তোমার মন জয় করেই ছাড়বো। অলমোস্ট করেও ফেলেছি হয়তো। সার্ভেন্ট এসে ডেকে গেছে আশিসকে ব্রেকফাস্ট করার জন্য। আশিস খাবার আনার জন্য নিচে যায়। এদিকে শালিনী ইচ্ছের বাবাকে 7-5 = 13 বুঝিয়ে ম্যানেজ করেছে। আশিস রুমে এসে ইচ্ছেকে না দেখে খুঁজতে লাগে। ওয়াশরুমের দরজা বন্ধ থাকায় বুঝতে পারে ইচ্ছে ওয়াশরুমে। কয়েকবার ডাকার পরেও ইচ্ছের কোনো সাড়া না পেয়ে জোরে জোরে ধাক্কা দিয়ে অবশেষে দরজা খুলে। দরজা খুলে ইচ্ছেকে দেখে ভয় পেয়ে ইচ্ছে বলে চিৎকার দিয়ে ইচ্ছের কাছে ছুটে যায়। আশিসের চিৎকার শুনে নিচ থেকে রেহানা বেগম, মহিলা সার্ভেন্ট ছুটে আসে। এসে দেখে ইচ্ছে ওয়াশরুমে পড়ে গিয়েছিল। আশিস হলো করে রুমে নিয়ে আসে। রেহানা বেগম, ম্যাডামের কি হয়েছে স্যার? আশিস, আপনি একটু পানি গরম করে নিয়ে আসেন, ইচ্ছে একটু অসুস্থ। আশিসের কথা মতো রেহানা বেগম চলে যায় পানি গরম করতে। আশিস, এক্সট্রিমলি সরি ইচ্ছে, আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে। আশিস প্রাথমিক চিকিৎসা করে ইচ্ছেকে একটু শান্ত করল। এখন সকাল 9টা বাজে। এখানে ডক্টর পাওয়া মুশকিল, কারণ আশিস তাদের বাংলো বাড়িতে এসেছে। এখান থেকে মেইন শহরে যেতে 3-4 ঘন্টা সময় লাগে। আশিস নিজের হাতে ইচ্ছেকে খাবার খাইয়ে দিল। আশিস নিজেদের ফ্যামিলি ডক্টরকে ফোন দিল। আশিস, হ্যালো আঙ্কেল।
ডক্টর আঙ্কেল আরে আশিস, কি খবর, কোনো সমস্যা? আশিস একটু কথা বলতাম, সময় হবে? ডক্টর আঙ্কেল এখন ঘুম, বলো। কারো কি শরীর খারাপ? আশিস না, মানে কিভাবে যে বলি। ডক্টর আঙ্কেল দেখো, সংকোচ করো না। কার কি হয়েছে বলতে পারো। আশিস মানে আঙ্কেল না, মানে বারবার জোতায় আটকে যাচ্ছে আশিস, কিছুতেই বলতে পারছে না কথাগুলো। যাই হোক, আশিসকে সব বলতেই হবে, যা বলার যা ভাবার ভাবুক ডক্টর আঙ্কেল। অবশেষে ডক্টরকে সব বলে দিল আশিস। ডক্টর হুম্মম, এটা তোমার থেকে আশা করছিলাম না। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি যে কোনো স্টেপ নিতে বাধ্য হতাম। সে যাই হোক, তোমার ফোনে এসএমএস করে দিচ্ছি কি কি মেডিসিন নিতে হবে। ফার্মেসি থেকে নিয়ে নিও। আশিস গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। 1 ঘন্টা 30 মিনিটের রাস্তা পেরিয়ে একটা ফার্মেসি থেকে মেডিসিন গুলো নিয়ে নিল। জ্যাম না থাকায় তাড়াতাড়ি ফিরে এলো। রুমে এসে ইচ্ছেকে না দেখতে পেয়ে ভয় পেয়ে গেল আশিস। সকালের মতো ওয়াশরুমে পড়ে গেল না তো ইচ্ছে। ওয়াশরুম চেক করতেই দেখতে পেল ওয়াশরুমে নেই ইচ্ছে। আশিস সার্ভেন্টের ডেকে ইচ্ছের কথা জিজ্ঞেস করতে তারা বলল ইচ্ছেকে দেখিনি তারা। আশিস অস্থির হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো, কোথাও পেল না। মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো। আশিস ইচ্ছে তো চলে যায়নি, এই শরীর নিয়ে কিভাবেই বা যাবে। মনে মনে গাড়ির চাবি নিয়ে যেয়ে বেরোতে যাবে আশিস, যখনই কিছু একটা আওয়াজ পেয়ে থমকে যায়। একটু পিছনে আসতেই ইচ্ছেকে বেলকনিতে দেখতে পেল আশিস। কিছু একটা করছে আর একা একাই কথা বলছে ইচ্ছে। দেয়ালে হেলান দিয়ে ইচ্ছের কর্মকাণ্ড দেখতে থাকে আশিস। আশিস কি বুদ্ধি, আমার বউটার বাবা যায়। মনে মনে, কারণ ইচ্ছে বিছানার চাদর, আশিসের শার্ট সব একসাথে গিট দিচ্ছে। বেলকনির রেলিং এর সাথে বেঁধে নিচে নামার ধান্দা পাকাচ্ছে। আশিস কি করছে আমার বউটা? ধীরে ধীরে বলল আশিস। ইচ্ছে পালাচ্ছি, ফিসফিসে। আশিস, কার থেকে পালাচ্ছ? ইচ্ছের মতো ফিসফিসে। ইচ্ছে, কার থেকে? আবার চিটিংম্যান বরের কাছ থেকে। বলতে বলতে পিছনে ঘুরে আশিসকে দেখে ভয় পেয়ে গেল ইচ্ছে। আশিস ইচ্ছের দিকে এগিয়ে গিয়ে, কি বললে? চিটিংম্যান বর? যাক, তাও মানলে তো আমি তোমার বর। ইচ্ছে, যান, দূরে যান, একদম কাছে আসবেন, 18 ইঞ্চি দূরত্ব রেখে কথা বলবেন। আশিস শিশুর সময় জানটা কি রোমান্টিক মুডে আছে গো। আমিও আমার জানে জান হয়ে গেছি, ভাবতে কিরকম একটা ফিলিং হচ্ছে। বলেই চোখ টিপ মারল আশিস। ইচ্ছে এর শখ কত। জান বলিনি, জান বলছি। আশিস হয়ে কি হলো? আর এসব কি করছো? কাবারে মনে হয় একটা কাপড়ও রাখো নাই, সব এখানে নিয়ে এসেছো। ইচ্ছে, শাড়ি থাকলে কি আর কষ্ট করে এত সব কাপড় আনতে হতো? দুটো শাড়িতেই হয়ে যেত। এতক্ষণে আমি চলে যেতে পারতাম। ইনোসেন্ট মার্কা ফেস করে। আশিস, এসব স্টুপিড মার্কা বুদ্ধি কেমনে আসে তোমার মাথায়? কি বুদ্ধি মাথায় সব কাপড় একসাথে বেঁধে বেলকনির রেলিং এ বেঁধে পালাবে? বলেই কোলে তুলে নিল ইচ্ছেকে। ইচ্ছে, এই কি করছেন? কি নামান আমাকে। হাত পা ছুড়াছুড়ি করতে করতে। আশিস, এই হাওয়ায় মিঠাই নড়াচড়া কোনো লাভ হবে না, শুধু শুধু তোমার এনার্জি নষ্ট হবে। আচ্ছা, সব সময় তো বাবা বাবা করো। বাবা আমাকে এত আদর করে, এটা ওটা কি এমন খাওয়ায়? ওয়েট, এমন হাওয়ায় মিঠাই এনো তো কেন? আর হবেই না বা কেন? সারাদিন তো হাওয়ায় মিঠাইয়ের পিছনে দৌড়াও। ইচ্ছে, রাখেন আপনার ফালতু কথা। আমার বাবা আমাকে খাওয়ায় কি না খাওয়ায় সেটা আপনাকে বলতে হবে না। আর হাওয়ায় মিঠাই নিয়ে বাজে কথা বলবেন না। আই লাভ হাওয়ায় মিঠাই। আশিস, বিশ্বাস, আমি কেন হাওয়ায় মিঠাই হলাম না? বলতে বলতে বেডের উপর বসিয়ে দিল ইচ্ছেকে। আশিস, খেয়ে নাও। হাতে ঔষধ নিয়ে ইচ্ছের দিকে বাড়িয়ে দিই। ইচ্ছে, খাবো না আমি। আপনি যা বলবেন তাই শুনতে আমি বাধ্য নই। আশিস, ঔষধটা খেতে বলছি তোমার ভালোর জন্যই তো। ইচ্ছে, এতে যখন আমার ভালো ভাবেন তাহলে আর। আশিস, প্লিজ, ইচ্ছে ঔষধটা খেয়ে নাও, তারপর যা খুশি বলো আমাকে। ইচ্ছে, খাবো না, খাবো না। কি করবেন? ইচ্ছের মুখের সামনে ঔষধ নিতেই ইচ্ছে তাতে দাদা টকে মুখ বন্ধ করে রাখে। আশিস মুখ খুলে বলছি ইচ্ছে। দু গালে চাপ দিয়ে ইচ্ছেকে জোর করি ঔষধ খাইয়ে দিয়ে আসিস। ইচ্ছে, কি মনে হয় আপনার আমি মানুষ না? আমার কষ্ট হয় না? আপনার যখন যা মন চাইবে তাই করবেন আমার সাথে।
আপনি কষ্ট দিলেন, আবার আপনিই সেই কষ্ট দূর করার জন্য ঔষধ খাইয়ে দিলেন। আপনি নাকি আমার ভালোবাসা নেই, আপনার ভালোবাসার নমুনা। এই কেমন ভালোবাসা? আশিস, কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম এর কারণ? যদি তুমি খুঁজতে যাও, তুমি দেখবে কিছুই তুমি খুঁজে পাচ্ছ না। অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালটি খুঁজছো, কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই। ভালোবাসাটি এমন। হুমায়ুন ফরিদি। রুম থেকে চলে গেল আশিস। কারণ ইচ্ছে চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই তার। সত্যিই সে অপরাধী। ভালোবাসার মানুষকে হারানোর ভয় তাকে নিজের করে পেতে তার সাথেই অন্যায় করে ফেলেছে। তাকেই কষ্ট দিয়ে ফেলেছে। এর কি কোনো ক্ষমা আছে? ইচ্ছে কি ক্ষমা করবে কখনো? আশিসের পরিচয়। আদরিত রহমান আশিস। বাবা মার অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছোট বোন ছিল আরশি, হারিয়ে গেছে। আদর্শ বেঁচে আছে কিনা জানে না। স্টাডি কমপ্লিট করে নিজের বিজনেস সামলায়। আড্রেড গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আর একমাত্র মালিক। কিছুক্ষণ পর আশিস খাবারের প্লেট নিয়ে রুমে এসে দেখলো বাম পাশ ফিরে শুয়ে আছে ইচ্ছে। আশিস, ইচ্ছে উঠো, খেয়ে নাও। ইচ্ছে। ইচ্ছে সাড়া না পেয়ে ইচ্ছেকে টেনে তুললো আশিস। ইচ্ছেকে দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ যাবৎ কেঁদেছে। চোখ মুখ ফুলে গিয়েছে। ইচ্ছেকে দেখে আশিসের বুকে চিনচিন ব্যথা অনুভব হলো। ভালোবেসেছি যাকে মন প্রাণ দিয়ে, তার কষ্ট এসে লাগে এই বুকে। ইচ্ছে, প্লিজ আমাকে বাড়ি যেতে দিন। আমি বাড়ি যাব। বাবা মা চিন্তা করছে। কেঁদে কেঁদে ইচ্ছে চোখের পানি আশিসের বুকে যেন তীরের মতো বিঁধল। আশিস ইচ্ছের দু চোখের পানি মুছিয়ে দিল। ইচ্ছের মাথাটা নিজের বুকে আগলে ধরল। আশিস, তুমি একটু সুস্থ হয়ে নাও। যত তাড়াতাড়ি সুস্থ হবে তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। আর সুস্থ হওয়ার জন্য খাবারগুলো খেয়ে ঔষধ খেয়ে নিতে হবে। ইচ্ছের মাথায় হাত বোলাতে বোলাতে ইচ্ছে এবার হেঁচকি তুলে কাঁদছে আর বলছে, আমি বাড়ি যাব। আমাকে যেতে দিন। আশিস, হুমম কালকেই যাবে বাড়িতে। লক্ষ্মীটি, আমার আগে খেয়ে নাও। অনেক কষ্টে ইচ্ছেকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দিয়েছে আশিস। ইচ্ছের পরিচয়। অধরা জান্নাত ইচ্ছে। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবা কোম্পানি জব করে। মধ্যবিত্ত পরিবার। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছি। ভেজা চুলগুলো থেকে পানি টপটপ করে মেঝেতে পড়ছে। আয়না ভেদ করে অর্ণবের দৃষ্টি আমার উপর এসে পড়েছে। আজ অর্ণবের দৃষ্টিতে হিংস্রতা নেই, নেই কোনো অভিযোগ। একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। মাঝে মাঝে অর্ণবের দৃষ্টিও আমাকে ভ্রমে ফেলে দেয়। তার চোখে আমি আমার জন্য একাধারে চিন্তা, যত্ন, রাগ, প্রতিশোধ সব দেখতে পাই। কিন্তু কেন? এই একটা প্রশ্নেরও উত্তর খুঁজে পাই না। অর্ণবের করা টর্চারগুলো যত বেদনাদায়ক, তার চোখের দিকে তাকালে মনে হয় ততটাই বেদনা সেও পেয়েছে। অর্ণবের ডাক আমার ঘোর ভাঙল। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। রূপচর্চা পরে করো। অনেকক্ষণ ভিজে ছিলে, জ্বর এসে পড়বে। এবারও অবাক চোখে তার দিকে তাকিয়ে আছি। প্রায় 1.5 ঘন্টার মতো বৃষ্টিতে তার জন্যই ভিজেছি আমি। আর এখন সে আমার জ্বর হওয়ার চিন্তা করছেন। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, একটু আগেই না বললেন আমি অসুস্থ হলে তার লস হবে। আমিও না মাঝে মাঝে অনেক আবেগী হয়ে যাই। অর্ণবের হাত থেকে কফি মগটা নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। পিছনে অর্ণব এসেছেন। বৃষ্টি কিছুক্ষণ আগেই থেমে গেছে। এখন চারপাশে একদম স্তব্ধ হয়ে আছে। বৃষ্টির পরে মাটির যে মৃদু সুগন্ধ পাওয়া যায়, সেটা আমার নাকে আসছে হালকা। ভালো লাগছে। এভাবে অন্ধকার রাতে শেষ কবে নিজেকে হারিয়েছিলাম মনে পড়ছে না। মীরা কফির মগে চুমুক দিচ্ছে আর অর্ণব স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মীরার ভেজা চুল থেকে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো তার বুকে তোলবার শুরু করে দিয়েছে। সে তো মীরাকে ভালোবাসে না, তার মনে মীরার জন্য শুধুই ঘৃণা আছে। তাহলে কেন এই ধরনের ফিলিংস কাজ করছে তার মাঝে মীরার জন্য? না, সে মীরার প্রতি দুর্বল হতে পারে না। সে তার ঘৃণা এত সহজে ভুলে যেতে পারে না। একটু তুচ্ছ মোহের কাছে তার এত বছরের ক্ষত কিছুতেই হেরে যেতে পারে না। নিজেকে খুব বেশি অস্থির মনে হচ্ছে অর্ণবের। মস্তিষ্ক বারবার করে বলছে মীরার থেকে দূরে থাকতে, কিন্তু মনকে কিছুতেই স্বাভাবিক করতে পারছে না। এই মুহূর্তে তার খুব করে ইচ্ছে করছে একবার মীরাকে বুকে জড়িয়ে নিতে।
কিন্তু সে অপরাগ। সে মীরাকে নিজের কাছে এনেছে শুধু শাস্তি দিতে, ভালোবাসতে নয়। নিজের মনের ক্ষতগুলো ভরিয়ে তোলার জন্যই তার এত জল্পনা কল্পনা। 19 বছর ধরে তার মনে যে আগুন জ্বলছে সেই আগুন শুধু মীরার চোখে পানিতেই নিভাবে। আপন মনে কফিতে চুমুক দিচ্ছিলাম আর তখন অর্ণব আমার হাত ধরে ইচ্ছা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন। অর্ণবের এহেম কাণ্ডে আমি পুরোই বেকুব বনে গেছি। হঠাৎ এই লোকটা এমন করলো কেন? অর্ণবের এভাবে জড়িয়ে ধরে রাখায় আমার বুকে প্রচন্ড রকম ভুকভুকানি হচ্ছে। মনে হচ্ছে বুকটা লাফ মারতে পারতে এখন মুখ দিয়ে বেরিয়ে আসবে। অর্ণব এর আগেও আমাকে জড়িয়ে ধরেছেন, কিন্তু আজকে তার স্পর্শে হিংস্রতা নেই। তার স্পর্শ আমাকে একরাশ মুগ্ধতা জানান দিচ্ছে। অর্ণবের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। তার শরীরে ঘ্রাণে মনে হচ্ছে পাগল হয়ে যাব। না, তার প্রতি দুর্বল হতে পারবো না। সে শুধু আমাকে কষ্টই দেয়। আর এমনিতেও অর্ণব আর আমার সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। কিছুদিন পর তার বিয়ে হয়ে যাবে আর আমি আর জীবন থেকে চলে যাব। কি দরকার মায়া বাড়ানোর? কোনো প্রয়োজন নেই। নিজেকে অর্ণবের কাছে থেকে ছাড়াতে গেলে সে আমাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। অর্ণবের বাহুর থেকে নিজেকে ছাড়াতে পারছি না, নাকি ছাড়াতে চাচ্ছি না বুঝতে পারছি না। অর্ণবের এক হাত আমার কোমর জড়িয়ে ধরে আছে আর অন্য হাত চুলের গভীরে বিচরণ করছে। অজানা কোনো আবেগ ভর করছে আমার মাঝে। কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দিয়ে অর্ণব আমার কাঁধে একটা চুমু খেলেন। অর্ণবের ঠোঁটের স্পর্শে মনে হলো শরীরে বিদ্যুৎ খেলে গেল। না, অর্ণবের মতি গতি ভালো ঠেকেছে না। এক প্রকার জোর করে নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিলাম, কিন্তু বেশি দূর এগোতে পারলাম না। অর্ণব পিছন থেকে আমাকে কোলে তুলে নিলেন। এখন আমার ভয় করছে। আজকে ঘুমের ঔষধও দেওয়া হয়নি অর্ণবকে। হয়তো আজকে আমি আমার অহংকার হারিয়ে ফেলবো। অনেক চেষ্টা করছি নিজেকে অর্ণবের কাছে থেকে সরাতে, কিন্তু পারছি না। চোখ দিয়ে অলরেডি পানি পড়ছে। একটু আগে যে অনুভূতিটা হয়েছিল এখন সেখানে ভয় আর কষ্ট এসে জমা হয়েছে। আমি কি পারবো না আমার সতীত্ব রক্ষা করতে? অর্ণব আমাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভর আমাকে উপর ছেড়ে দিলেন। হয়তো আজ আর শেষ রক্ষা হবে না। অর্ণব আমার গলায় চুমু খাচ্ছেন, মাঝে মাঝে দুই একটা কামড়ও দিচ্ছেন। ভীষণ কষ্ট হচ্ছে। অর্ণবের স্পর্শগুলো আমার সহ্য হচ্ছে না। ভেতরটা দুমড়ে মুছে যাচ্ছে। আমাকে অবাক করে দিয়ে হঠাৎ অর্ণব থেমে গেলেন। আমার গলা থেকে মুখ উঠিয়ে একবার আমাকে দেখলেন। আমার দু চোখ দিয়ে সমানে পানি পড়ে যাচ্ছে। অর্ণব স্থির দৃষ্টিতে বেশ কিছুক্ষণ আমার মুখপানে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর তার দৃষ্টি নামিয়ে নিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর ঘুমিয়ে পড়লেন। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। অর্ণব কি চায়? আমি বুঝতে পারছি না তার মনে কি চলছে। আমার উপর কেন এত অধিকার দেখায় সে? শুধুই কি সেই 10 লাখ টাকার জন্য এত কিছু? না, কিছুই ভাবতে পারছি না। আমার সব চিন্তা শক্তি যেন অর্ণবের মুখের দিকে তাকালে লোপ পেয়ে যায়। সে কেন বুঝতে পারে না তার আমার এত কাছাকাছি আসা আমাকে অস্বস্তিতে ফেলে দেয়। বুকের ধুকপুকানিতে চরম আকার ধারণ করে, ঠিক যেমন এখন করেছে। সকালে ঘুম ভাঙতেই অর্ণবকে নিজের বুকের উপর পেলাম। অজানা এক প্রশান্তি আমার মন ছুঁয়ে যাচ্ছে। অর্ণবকে এভাবে পাশে পেয়ে ভালো লাগার সৃষ্টি হচ্ছে। আচ্ছা, আমি কি অর্ণবের প্রতি ফুটবল হচ্ছি? অর্ণবকে নিজের ওপর থেকে সরিয়ে দিয়ে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে তার জন্য নাস্তা বানিয়ে ফেললাম। কিচেনের দরজার দিকে একবার লক্ষ্য করে অর্ণবের জুসে ঔষধটা মিশিয়ে দিলাম। এই কাজটা আমার মধ্যে অনেক অপরাধবোধ জাগিয়ে তোলে, কিন্তু আমি নিরুপায়। সব ঠিক করতে হলে আমাকে এটা করতেই হবে। ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে অর্ণব। মনের ভিতর অনবরত জ্বলে যাওয়া আগুনটা নেভানোর ব্যর্থ চেষ্টা করছে। মীরাকে ভালোবেসে ফেলেছে সে। মীরার প্রতি এই অদ্ভুত আবেগের রহস্য বের করে ফেলেছে সে। এই পৃথিবীতে যেই কয়েকটা জিনিসকে সে ঘৃণা করে তার মধ্যে মীরা একজন। তাহলে কিভাবে সে ভালোবেসে ফেললো তাকে? খুব তো ভেবেছিল মীরাকে কষ্ট দিয়ে নিজের সুখ খুঁজে নিবে সে, কিন্তু হলো তো তার উল্টোই। মীরাকে কষ্ট দিলে ব্যথাটা তার কলিজায় গিয়ে লাগে। কেন তার সাথেই হলো এমন? কেন সে না চাইতেও ভালোবেসে ফেললো মীরাকে? যেদিন সে মীরার হাত পুড়িয়ে দিয়েছিল ভেবেছিল তার ভিতরে দাও দাও করে জ্বলে ওঠা আগুন নিভে যাবে, কিন্তু সেই আগুন তো নিভেনি। উল্টো সেই আগুনের তাপ আরো বেড়ে গেছে, যা তার ভিতরটা পুড়িয়ে দিয়েছে।
সে চায় না মীরাকে ভালোবাসতে। সে কাউকে ভালোবাসতে চায় না। তার জীবনে ভালোবাসার কোনো স্থান নেই। সে মীরাকে এনেছিল শুধু শাস্তি দিতে, কিন্তু সে পারছে না। মীরার চোখের পানি তার বুকে রক্ত ঝরায়। প্রায় 1 ঘন্টার মতো ভিজে শাওয়ার শেষ করে বের হয় অর্ণব। নাস্তা ঘরে নিতেই দেখি অর্ণবের শাওয়ার শেষ। ল্যাপটপে কিছু একটা কাজ করছেন মেরে বসে। অর্ণবের চোখে দেখি চোখ পড়তেই বুকটা ছ্যাঁক করে উঠল। অসম্ভব লাল হয়ে আছে চোখ দুটো। শরীরটাও কেমন ফ্যাকাশে হয়ে আছে। আচ্ছা, সে কি অনেকক্ষণ ভিজে ছিল? আমার মনে উদয় হওয়া প্রশ্নগুলো আমার মনেই থেকে যায়। উত্তর পাই না কখনো। নাস্তাটা টেবিলে রেখে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বেরোতেই দেখি অর্ণব জুস চা খাচ্ছেন। যাক বাবা, কাজ হচ্ছে। শীঘ্রই আমি আমার উদ্দেশ্যে সফল হয়ে যাব। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছিলাম, তখন খেয়াল হলো অর্ণব আমার দিকে এক চোখে তাকিয়ে আছেন। তার এই দৃষ্টি আমাকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেয়। অস্বস্তি কাটিয়ে উঠে কোনো মতে বললাম, কি দেখছেন? তোমাকে। কি বললেন? না মানে বলছিলাম আজকে তোমার অফিসে যেতে হবে না। কেন? বলেছি যেতে হবে না মানে হবে না। এত প্রশ্ন কিসের? আমি প্রশ্ন করলে আপনার কি সমস্যা? রক্ষিতাদের এত প্রশ্ন করার অধিকার থাকে না। অর্ণবের মুখ থেকে পুনরায় রক্ষিতা শব্দটা শুনে বুকটা মুচিয়ে উঠল। তার কালকে ব্যবহারে আমি ভেবেছিলাম হয়তো সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি নিজের জায়গা ভুলে গিয়েছিলাম। আমি তো তার রক্ষিতা। এসব প্রেম প্রেম খেলা সে আমার সাথে নির্দ্বিধায় খেলতে পারে। দু চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আমার। অর্ণব ল্যাপটপটা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। অর্ণব চলে গেলে পুরো বাড়িতে আমি একদম একা। সার্ভেন্টরা কেউ আমার সাথে কোনো কথা বলে না। সবার চোখেই আমি একটা খারাপ মেয়ে যে কিনা বিয়ে ছাড়াই পর পুরুষের সাথে এক ঘরে থাকে। কিন্তু আমার কিছুই করার নেই। আমার হাত পা বাঁধা। চাইলেও এখান থেকে যেতে পারবো না। বাবার কথা ভীষণ মনে পড়ছে। 7-5 না ভেবে বাবার সাথে দেখা করতে চলে গেলাম। দুপুরের পর দিয়ে বাসায় চলে এলাম। ভীষণ ক্ষুধা পেয়েছে। সকালেও খাওয়া হয়নি। ক্লান্তিও লাগছে অনেক। নিতা নামের একটা মেয়ে আছে যার সাথে আমার টুকটাক কথা হয়। উপরের ঘরে যাওয়ার আগে নিতাকে ডেকে খাবার পাঠিয়ে দিতে বললাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি খাবার সেন্টার টেবিলে রাখা। প্রচন্ড ক্ষুধার্ত থাকায় গোপাগপ সবটা খাবার খেয়ে নিলাম। ঘুম আসছে প্রচুর। চোখ মেলে তাকাতে পারছি না ঘুমুরের জ্বালায়। আচ্ছা, অর্ণব তো সন্ধ্যার পরে আসবেন। ততক্ষণ আমি একটু ঘুমিয়ে নিই। বিছানায় শরীর এগিয়ে দিতেই ঘুমপুরি নিজের মাঝে বিলীন করে নিলেন আমাকে। অফিসে নিজের রুমে জানালার কাছে হেলান দিয়ে ব্যস্ত শহর দেখছে অর্ণব। 4 তলার উপর থেকে খুব যে স্পষ্ট সে দেখছে তা কিন্তু নয়, তবুও স্থির দৃষ্টি রেখেছে। দৃষ্টি জানালার বাইরে হলেও তার মনে চলছে অন্য কিছু। তার মনে সর্বত্রই বিরাজ করছে মীরা। এই কয়েকদিনের মধ্যেই তার সবচেয়ে ঘৃণার মানুষরা তার ভালোবাসা পরিণত হবে এটা সে বুঝতে পারেনি। তার ধারণা ছিল মীরাকে তার সাথে একই শাস্তি দেবে, সবার সামনে মীরাকে কলঙ্কিত করবে। কিন্তু প্রেমের জালে সে নিজেই আটকা পড়ে গেছে। মিয়ার মায়াতে আটকে গেছে সে। এখন প্রতি মুহূর্তে তার মীরাকে চাই। তার জীবনে তার অর্ধাঙ্গিনী রূপে তার মীরাকে চাই। কিন্তু সে দিয়ার সাথে অন্যায় করতে চায় না। দিয়ার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে। এই অবস্থায় যদি মীরাকে ভালোবেসে ফেলে এটা তো অন্যায় হয়ে যাবে। তখন তার মধ্যে আর সেই মানুষটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সারা জীবন সে যার কাছে থেকে দূরে থেকেছে শেষ পর্যন্ত তার পথে পা রাখতে চলেছে। মীরার প্রতি ঘৃণা যদি সে এক মুহূর্তের জন্য ভুলেও যায়, তার বর্তমান অবস্থা কিভাবে ভুলবে? সেও তো সে একই কাজ করছে যেটাকে সে আগ পর্যন্ত ধিক্কার জানিয়ে এসেছে। প্রচন্ড রকম সিদ্ধান্তহীনতায় ভুগছে অর্ণব। একদিকে তার আদর্শ আর অন্যদিকে ভালোবাসা। কোনটাকে বেছে নেবে সে? ভীষণ অস্থিরতা কাজ করছে তার মাঝে। তবে একটা জিনিস আছে, খেয়াল করছে অন্য সব দিন এরকম অস্থিরতা হলে নিজেকে সে কন্ট্রোল করতে পারে না। কিন্তু আজ সে নিজেকে সামলে নিচ্ছে। এত দুশ্চিন্তার মাঝেও অর্ণবের মাঝে এক আলাদা ভালো লাগা কাজ করছে। এসবটাই মীরার জন্য। মীরা তার জীবনে আসার পর থেকেই সে নিজেকে সামলাতে শিখেছে। 19 বছর পর এই কয়েকদিন সে রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছে মীরার বুকে মাথা রেখে। মীরাই কি তার পারফেক্ট ম্যাচ? তার ভালোবাসা? মীরাই কি সেই মানুষটা যার বুকে মাথা রেখে অর্ণব তার অতীত ভুলতে পারবে? তার স্বাভাবিক জীবনে ফিরে আসার মাধ্যম কি মীরা?
অর্ণব কিছুক্ষণ স্তব্ধ দৃষ্টিতে কিছু একটা ভেবে মোবাইলটা হাতে কাউকে ফোন করলো। ফোনটা রেখে হন্তদন্ত হয়ে অফিস থেকে বেরিয়ে গেল। আশিস ও এক হাত দিয়ে জড়িয়ে ধরে ইচ্ছেকে। গাড়িতে বসে আছে ইচ্ছে আর আশিস। দুজনেই চুপচাপ। আশিসের বুকে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভব হচ্ছে। চোখ দুটো ছলছল করছে। যে কোনো সময় বৃষ্টি হয়ে নামতে পারে। ইচ্ছে বাহিরের দিকে তাকিয়ে আছে। আকাশটা মেঘলাময়। মনে হচ্ছে বৃষ্টি হবে। এই বৃষ্টির দিনেই আশিসের সাথে ইচ্ছের প্রথম দেখা। ফ্ল্যাশব্যাক 5 মাস আগে। ইচ্ছে ঈশ্বর পুরো ভিজে গেলাম। এখন কি হবে? স্কুটি পার্কিং করতে করতে ধুলোর ভাল লাগে না। আজ অফিসে প্রথম দিন ভাবছি নিজেকে পরিপাটি ভাবে প্রেজেন্ট করব। হ্যালো মিস হোয়াইট পরে এখানে বকবক না করে অফিসের ভিতরে যান, না হলে পুরোই ভেজে যাবেন। ইচ্ছে পিছনে তাকিয়ে দেখে কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ানো একটা ছেলে। তার ড্রেস আপ সব কালো, ইভেন ছাতাটাও কালো। ইচ্ছে কোন নাইজেরিয়ারই। কালোর গোডাউন মনে মনে। ধন্যবাদ আপনাকে, তবে আমাকে নিয়ে না ভাবলে চলবে আপনার। আপনি আপনার কাজে যান। আর আমি কোনো হোয়াইট পড়ি না। আমার নাম ইচ্ছে। ছেলেটি কি মেয়েরে বাবা? ভালো কথা বললাম, তাও কি অ্যাটিটিউড। মনে মনে। ইচ্ছে যদি ইচ্ছে হয় তাহলে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে পারে। বলেই ছেলেটি চলে গেল। ইচ্ছে আর কালোর গোডাউন আমায় কি পাগলে ধরছে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবো হুমন বিড়বিড় করে দৌড়ে অফিসের ভিতরে চলে গেল ইচ্ছে। কেবিনে গিয়ে বসতেই শান্ত এসে, ম্যানেজার, ইচ্ছে তুমি তো ভিজে গেছো, টিস্যু দিয়ে আপাতত মুছে নাও। ইচ্ছে ঠিক আছে ভাইয়া। সরি স্যার। শান্ত, ইটস ওকে। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করো সেটাই বলো। ইচ্ছে ঠিক আছে। শান্ত তোমাকে স্যার ডাকছে। দেখা করে আসো। সোজা গিয়ে ডান দিকে। ইচ্ছে থ্যাঙ্কস ভাইয়া। শান্ত, ইট ইজ নট ফেয়ার। আমাকে না ভাইয়া ডাকো, ভাইয়াকে কে থ্যাঙ্কস বলে? ইচ্ছে মিশিয়ে এসে স্যারের কেবিনের দিকে হাঁটা দিল। ইচ্ছে বেস্ট ফ্রেন্ড শালিনী লাভার শান্ত। সেই সুবাদে শান্তকে ভাইয়া বলে ডাকে ইচ্ছে। আর শান্তর রেফারেন্সে ইচ্ছে চাকরিটা। ইচ্ছে মে আই কাম ইন স্যার? স্যার ইয়ে কাম। ইচ্ছে এটা তো সেই ছেলেটা। ইনি তাহলে আদরিত রহমান আশিস। মানে এই অফিসে বসো। মনে মনে। আশিস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট মিস হোয়াইট পরি। ইচ্ছে। ইচ্ছে সরি স্যার। আশিস বাট ওয়াই? ইচ্ছে আসলে স্যার তখন তখন তো তেমন কিছুই বলিনি। মনে মনে। আশিস সেটা ওকে কে? আচ্ছা তোমার নাম কি? ইচ্ছে দেখ নাইজেরিয়ার ঢং। আমার নাম জানে না ইচ্ছে বলে ডাকলো, তাহলে কোন উগান্ডার ভূতে? আশিস পুরো নাম তো জানি না। পুরো নাম জিজ্ঞেস করছি। ইচ্ছে নাইজেরিয়ায় নিশ্চিত উগান্ডার মনোবিজ্ঞানী ছিল আগের জন্মে। অধরে জান্নাত ইচ্ছে। আশিস নামটা তোমার মতোই। ইচ্ছে প্রশংসা করলো নাকি অপ্রশংসা বুঝলাম না, মাথা চুলকিয়ে। আশিস দুটোই করেছি। ইচ্ছে কথাটা বিড়বিড় করে বললেও একটু জোরে বলে ফেলেছে, যার কারণে আশিস শুনে ফেলেছে। নিজের কেবিনে বসে একা একা বকবক করছে ইচ্ছে। নিজের কেবিনে এসে বকবক করতে লাগলো ইচ্ছে। বকবক না করে কাজে মন দাও। কথাটি শুনে ইচ্ছের সাথে সাথে সামনে তাকিয়ে আশিসকে দেখে চোখ ছানাবা। মনে মনে। এই উগান্ডার মনোবিজ্ঞানীর জন্য একটু শান্তিও নাই। অফিস শেষে বাড়ি ফিরে ইচ্ছে। মা খুব খিদে পেয়েছে, খেতে দাও। ইচ্ছের মা আফিয়া বেগম। অফিসে প্রথম দিন কেমন কাটলো ইচ্ছেকে খাবার দিতে দিতে? ইচ্ছে ঘুম ভালো। শান্ত ভাইয়া ছিল বলে কোনো সমস্যা হয়নি। ইচ্ছের মা শান্ত না থাকলে তোর আবার চাকরি কে দিত? চাকরি এখনো অনার্সি কমপ্লিট করস নাই। দেখ ইচ্ছে তো চাকরিটা না করলে চলতো, যদিও তুই চাকরিটা করবি বলে ঠিক করেছিস। পড়ালেখার যেন কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখবি। ইচ্ছে হ্যাঁ মা, এত চিন্তা করো না তো। পরের দিন সকালে ইচ্ছে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে তার স্কুটি নিয়ে। অফিসে আসার পর সবার নজর ইচ্ছের দিকে। আশিস অফিসে আসতেই খেয়াল করলো সবার নজর একদিকে স্থির হয়েছে, বিশেষ করে ছেলেদের। সবার নজর অনুকরণ করে আশিস ওর দিকেই তাকালো। তাকিয়ে 470 ভোল্টের শক খেলো। হালকা আকাশি কালারের চুড়িদার পরেছে ইচ্ছে। চোখে গাঢ় কাজল।
হালকা লিপস্টিক আর চুলগুলো বেনি করে সামনে আনা। ব্যাস এতটুকুই। সিম্পল সাজের মধ্যে গর্জিয়াস লাগছে ইচ্ছেকেই। সব থেকে আকর্ষণীয় ইচ্ছে বাম গালের কালো তিলটা। ফর্সা গালে কালো তিলটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে দ্বিগুণ। ইচ্ছে নিজেকে দেখতে ব্যস্ত, সবকিছু ঠিকঠাক আছে কিনা, মানে জামা কাপড় ওনার ঠিক আছে কিনা। না, সব তো ঠিকই আছে। জায়গার জিনিসগুলো তো জায়গা মতোই আছে তাহলে। মনে মনে আশিস কি হচ্ছে কি এখানে, একটু রেগেই বলল কথাটা। তবে তার দৃষ্টি ইচ্ছে দিকে স্থির রেখে। ইচ্ছে কি হলো স্যার আমার দিকে তাকিয়ে বলল কেন কথাটা। মনে মনে সবাই সরি স্যার। আশিস যে যার ডেস্কে যান রাইট নাও। সবাই ওকে স্যার। সবাই চলে যাওয়ার পর আশিস মন দিয়ে কাজ করো কেমন বলেই নিজের কেবিনের দিকে হাঁটা দিল আশিস। ইচ্ছে মন দিয়েই তো কাজ করব, কিন্তু এখানে আমার একদম একা একা লাগে। কোনোভাবে কি ম্যাডাম আমায় মিস করছিলেন? পিছনে ঘুরে শালিনীকে দেখে খুশি হয়ে গেল ইচ্ছে। ইচ্ছে কতদিন হলো তোকে দেখি না। মিস ইউ শালিনী, আমিও তো। ইচ্ছে এক মিনিট এক মিনিট, তুই আমার জন্য এসেছিস নাকি তোর শানের জন্য হুমম? শান্তকে শর্ট করে শান। শালিনী মানে না মানে তোদের দুজনের জন্যই, ট্রাস্ট মি। ইচ্ছে আচ্ছা ঠিক আছে। শালিনী আর ইচ্ছে কিছুক্ষণ কথা বলার পর শালিনী শানকে নিয়ে বেরিয়ে গেল আর ইচ্ছে নিজের কাজে মন দিল। 30 মিনিট পর ইচ্ছে স্যার তোমাকে ডাকছে। সোহা ইচ্ছের কলিগ। ইচ্ছে আমায় ডাকছে এখন। সোহা হুমম যাও গিয়ে দেখা করে আসো। ইচ্ছে আশিসের কেবিনের দিকে যাচ্ছে আর বুকের ভিতর ধুকবুক করছে। ইচ্ছে ধুনোর ভাল লাগে না। এমন কেন লাগছে? আমি কি ভয় পাচ্ছি? ভয়কে জয় করে ইচ্ছে। আসবো স্যার। আশিস হুমম এসো। ইচ্ছে স্যার আমায় ডেকেছেন। কি দরকার বলুন? আশিস এক্সকিউজ মি, তোমায় কি দরকার ছাড়া ডাকতে পারি না। ইচ্ছে হুমম পারেন মাথা নিচু করে। আশিস ইউ আর লুকিং সো বিউটিফুল। ইচ্ছে কেবলই একটু ভাব নেবে তার আগেই আশিস এই কথাটা কেউ তোমাকে বলেছে? ইচ্ছে মানে আশিসকে না বললেও আমি বলতে চাই ইউ আর লুকিং বিউটিফুল। ইচ্ছে স্যার কাজ না থাকলে আমি কি যেতে পারি? আশিস এই মেয়ে এত সুন্দর কমপ্লিমেন্ট করলাম, তার জন্য যে ধন্যবাদ দিতে হয় এইটুকু জানো না। ইচ্ছেকে ফকিরের বাবা চেয়ে ধন্যবাদ নিবে মনে মনে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আর আমি জানি আমি দেখতে সুন্দর। একটু ভাব নিন। আশিস হয়েছে আর ভাব নিতে হবে না। আর শোনো, নেক্সট টাইম থেকে এত সেজে গুজে আসবে না। অফিসে আসো কাজ করতে, কোনো সুন্দর প্রতিযোগিতায় অংশ নিতে নয়। সো বি কেয়ারফুল। ইচ্ছে কেবিনে বসে ভাবছে, আচ্ছা আমি কি খুব বেশি সেজে এসেছি? কই না তো, একটুই তো। এভাবেই কেটে গেল 7 দিন। ইচ্ছে স্যার ফাইলগুলো চেক করা শেষ। ফাইলগুলো আশিসের দিকে এগিয়ে দিয়ে আশিস ফাইলগুলো হাতে নিয়ে দেখতে থাকে আর ফাঁকে ফাঁকে ইচ্ছের দিকে তাকায়। ইচ্ছের মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে ইচ্ছে বেশ বিরক্ত হচ্ছে। ইচ্ছেকে আরেকটু বিরক্ত করার জন্য আশিস আমার জন্য কফি নিয়ে এসো। ইচ্ছে মানে অবাক হয়ে। অশিস এত অবাক হওয়ার কিছু নেই। কফি খেতে চেয়েছি, অন্য কিছু না। আর তুমি আমার এমপ্লয়, বসের জন্য কফি করে আনতেই পারো। ইচ্ছে পারে তো। দাঁতে দাঁত চেপে বসের জন্য শুধু কফি কেন? ধনে পাতার জুস, করলার জুস, চিরতার জুস, এসবও করতে পারি। বকতে বকতে কেবিনে ঢোকার সময় দরজার সাথে লেগে মাথায় ব্যথা পেল ইচ্ছে। ইচ্ছে আসতে পারি স্যার? আশিস হুমম আসেন। কপালে হাত বুলাতে বুলাতে ভেতরে গেল ইচ্ছে। ইচ্ছে এই নিন আপনার কফি। আশিস কফি হাতে নিয়ে তো স্পিচলেস হয়ে গেছে, কারণ ব্ল্যাক কফি। আশিস সব সময় ব্ল্যাক কফি খায় না। যখন কাজের চাপ বেশি থাকে বা কোনো কিছু নিয়ে ডিস্টার্ব থাকে তখন। ইচ্ছে আপনার ফেভারিট কফি স্যার। আশিস শুনে জানলে কি করে? অবাক হয়ে। ইচ্ছে হুমম জানি জানি, একটু ভাব নিন। আর তাছাড়াও আপনাকে দেখলেই বোঝা যায়
আশিস মানে কিভাবে? ইচ্ছে মানে হচ্ছে সেই প্রথম দিন থেকে দেখছি আপনার ড্রেস আপ থেকে গাড়ি পর্যন্ত ব্ল্যাক। তাহলে নিঃসন্দেহে আপনার ব্ল্যাক কফি ফেভারিট। আশিস, ইউ আর অ্যাবসলিউটলি রং। কারণ আমার ব্ল্যাক কফি ফেভারিট নয়। হুমম খাই, তবে যখন আমি ডিস্টার্ব থাকি তখন। কিন্তু এই ব্ল্যাক কফি এখন আমার দরকার। ইচ্ছে স্যার, আপনি কি কোনো কারণে ডিস্টার্ব ফিল করছেন? আশিস, জি না ম্যাম। আপনি এখন আপনার ডেস্কে যান। অফিস ছুটির পর ইচ্ছে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। হঠাৎ একটা গাড়ি ব্রেক করলো ইচ্ছের সামনে। হসপিটালে মীরার হাত ধরে বসে আছে অর্ণব। অন্ধকারে একা থাকায় ভয় জ্ঞান হারিয়েছিল মীরা। ডাক্তার চেক আপ করে মেডিসিন দিয়ে দিয়েছে। অর্ণব ধীরে ধীরে মীরার চুলে বিলি কেটে হাত বুলিয়ে দিচ্ছে। তার দু চোখের কোণায় পানি টলমল করছে। এই পানির মধ্যে অপরাধ বোধ আর মীরাকে ফিরে পাওয়ার সুখ মিশানো আছে। অতীতের ক্ষতটা ভোলা সম্ভব নয় তার জন্য, কিন্তু নতুন ভাবে সব শুরু করতে চায় সে। চোখ মেলতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করতেই খানিকটা অবাক হলাম। তবে জানতাম এমন কিছু একটা হবে। একা অন্ধকার আবদ্ধ ঘরে ভীষণ ভয় করে আমার। এর আগেও একবার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর থেকে অবশ্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলি। মাথাটা একটু উঁচু করতে দেখলাম অর্ণব আমার মাথার কাছে বসে আছেন। অর্ণব আমার হাত তার হাতের ভেতরে নিয়ে বসে আছেন। এই মুহূর্তে নিজের হাত তার হাতের মুঠোয় দেখে কোনো অনুভূতি আসছে না। উল্টো একটা ঘৃণা এসে ভর করছে মনে। তার মতো একটা অমানুষকে নিজের কাছে কিছুতেই মানতে পারছি না আমি। ডাক্তার এসে আমাকে দেখে গেলেন। অর্ণবকে দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় আমাকে, কিন্তু এই মুহূর্তে তার কোনো কথা শোনার ইচ্ছা আমার হচ্ছে না। আমার অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে এলে অর্ণব আমাকে নিয়ে বাসায় চলে এলেন। হয়তো কোনো জরুরি ফোন এসেছিল তার, তাই এত তাড়াহুড়া করলেন। হসপিটাল বেড থেকে নামতেই অর্ণব আমাকে কোলে তুলে নিলেন। যদিও এর কোনো প্রয়োজন ছিল না, পায়ে যথেষ্ট শক্তি ছিল আমার হেঁটে যাওয়ার মতো। উনাকে কিছু বলতে গিয়ে চুপ করে রইলাম। কেন যেন কিছু বলতে ইচ্ছে হলো না। সারা রাস্তা ওনার সাথে একটা কথাও আমি বলিনি। আসলে ইচ্ছে হয়নি বলার। হঠাৎ এত বেশি ঘৃণা কোথা থেকে এলো তার প্রতি কে জানি। এটা কি আমার ঘৃণা, নাকি অন্য কিছু? বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নামার আগেই অর্ণব অপর পাশে এসে আমাকে আবারও কোলে তুলে নিলেন। কি করছেন নামান আমাকে? আবার কেন কোলে তুললেন? আমি এতটা দুর্বল হয়ে পড়িনি যে হেঁটে ভিতরে যেতে পারবো না। তোমার অনুমতি নিয়ে আমি কাজ করবো ভাবলে কি করে? আমি আর কথা বাড়ালাম না। জানি লাভ নেই। করবি সেটাই যা তার মনে চাইবে। অর্ণব আর আমি বাড়ির ভিতর ঢুকতেই অন্তিকে দেখলাম, তার সাথে একটা ছেলে ছিল। অন্তিকে আমি শেষ রেখেছিলাম অর্ণবের অফিসে, আর তারপর আজকে। লাল বেনারসি শাড়ি পরে আছে অন্তি। দেখে মনে হচ্ছে সে নতুন বউ। অন্তিকে এই রূপে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন অর্ণব। আমাকে নামিয়ে সোফায় বসিয়ে দিয়ে তিনি অন্তির দিকে এগিয়ে গেলেন তার মনে উদয় হওয়া প্রশ্নের উত্তরের খোঁজে। এসব কি অন্তু? যা দেখছো তাই সত্যি ভাইয়া? কি বলতে চাইছিস তুই? আমি আর সিদ্ধার্থ পালিয়ে বিয়ে করে নিয়েছি ভাইয়া। বাবাকে এখনো বলিনি, তোমাকেই সবার আগে জানালাম। অর্ণব অন্তির ওপর রাগ সামলাতে না পেরে সজোরে একটা চড় বসিয়ে দেয় অন্তির গালে। চড়টা এতটাই জোরে ছিল যে সেই শব্দে কেঁপে উঠে মীরা। আর অন্তি ছিটকে মেঝেতে পড়ে যায়। এই মুহূর্তে হিংস্রতা ফুটে উঠেছে অর্ণবের চোখে মুখে। তুই এটা কিভাবে করতে পারলি অন্তু? শেষ পর্যন্ত কিনা তুই সিদ্ধার্থ মাহমুদকে বিয়ে করলি, তাও পালিয়ে। তুই জানিস বাবা কতটা হার্ট হবে এটা জানার পর? তুমি তো তাকে বাবা মানে না ভাইয়া, তাহলে আজ কেন বাবার প্রতি তোমার এত ভালোবাসা আসছে? জাস্ট শাট আপ অন্টি, ডোন্ট গিভ মি লেম এক্সকিউজ। সিদ্ধার্থ মাহমুদ আমাদের বিজনেস রাইভাল, আর তুই কিনা তার সাথেই ছি। ভাইয়া, সিদ্ধার্থ তোমাদের শত্রু হলেও আমি ভালোবাসি তাকে। তুই নিজের ভালোবাসায় অন্ধ হয়ে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস শুনবি। একটাবার ভেবে দেখ বাবা জানতে পারলে তার কি অবস্থা হবে? অন্তি আর অর্ণবের কথার মাঝে মীরা কথা বলে উঠল। আপনার বাবারও সেই একই অবস্থা হবে যা আপনার নানার হয়েছিল, কিন্তু তফাৎটা হলো আপনার মা বিয়ের আসর থেকে পালিয়েছিল। হাজারটা মানুষের সামনে জানাজানি হয়েছিল যে কনে বিয়ের দিন প্রেমিকের হাত ধরে পালিয়েছে। মীরার কথায় রক্তচক্ষু নিয়ে অর্ণব মীরার দিকে তাকায়। মীরা কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করলো, আমি বলছি না আপনার মা খারাপ ছিল,
আমি বলছি যে পরিস্থিতিতে আজ আপনি আর আপনার বাবা আছেন, একই পরিস্থিতিতে তখন আমার দাদাভাই আর বাবা ছিল। অবশ্য তাদের পরিস্থিতিটা আরো গুরুতর ছিল। অর্ণব কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। প্রচন্ড রাগের মধ্যেও হঠাৎ অনেক চিন্তা এসে ভর করলো অর্ণবের মাথায়। মীরা আবার বলতে শুরু করলো, সেদিন ফুপি আম্মুর পালিয়ে যাওয়াতে অপমানের বোঝা সহ্য করতে না পেরে দাদাভাই হার্ট অ্যাটাক করে। আপনি নিজের বিবেক থেকে বলুন তো, নিজের বাবাকে হারানোর পর আপনার মামা যেটা করেছে সেটা কি অন্যায় ছিল? হয়তো সেদিন ফুপি আম্মুকে অপমানের মাত্রাটা একটু বেশি ছিল, কিন্তু মনের রাগটা যুক্তিযুক্ত ছিল। কিছুক্ষণ থেমে মীরা আবার বলতে শুরু করে, বাবাও বুঝতে পারেনি সেদিন তার বলা কথাগুলোর জন্য ফুপি আম্মু আত্মহত্যা করবে। আপনার ঘৃণার ভিত্তি আছে অর্ণব। ফুপি আম্মুর মৃত্যুর জন্য কোনো না কোনো ভাবে আমার বাবা দায়ী, কিন্তু আপনার প্রতিশোধটা ভিত্তিহীন। বিশ্বাস করুন, যা হয়েছে সেটা কেউ চায়নি। অর্ণব মীরার কথাগুলো এক দণ্ড ভেবে ধপ করে সোফায় বসে পড়ল। সিদ্ধার্থ নামের ছেলেটি এখনো মূর্তির ন্যায় দাঁড়িয়ে সব দেখছে। অন্তি বধূ বেছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মীরা ল্যান্ডলাইন থেকে কাউকে ফোন করল। অর্ণব এখনো আগের মতোই বসে আছে। তার দু চোখ গড়িয়ে পানি পড়ছে। এই পানিগুলোর কারণ তার জানা নেই। হয়তো 19 বছর আগের ভুল ধারণাটা তার ভেঙে গেছে। শিশু মনে ধারণ করা মায়ের মৃত্যু চিত্র যেন ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। মীরার চোখের ইশারায় অন্তি উপরের ঘরে চলে গেল। আর সিদ্ধার্থ সেখান থেকে বেরিয়ে গেল। অর্ণবের দু চোখ বেয়ে শ্রাবণের ধারা ঝরে যাচ্ছে। যেদিন মীরার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেই হসপিটালে নিয়ে গিয়েছিল তাকে, আর সেদিন মামার মুখটা দেখতেই এত বছরের কষ্টগুলো মাথা চাড়া দিয়ে উঠেছিল তার মনে। মামা যেমন তার মাকে কলঙ্কিনী উপাধি দিয়েছিল, সেও একইভাবে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গিয়েছিল। তাই তো মীরাকে কষ্ট দিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিল। কিন্তু সে তো ভেবে দেখেনি তার প্রতিশোধটা সম্পূর্ণই ভিত্তিহীন ছিল। সে তার নানা মামার দিকটা কখনোই ভেবে দেখেনি। তবে কি সেও অপরাধী? এতগুলো বছর সে তার মায়ের মৃত্যুর জন্য তার মামাকে ঘৃণা করে এসেছে। মীরার মাধ্যমে প্রতিশোধ নিতে চেয়েছে। হ্যাঁ, সে অন্যায় করেছে। সে অপরাধী। মীরা কি তাকে ক্ষমা করে সব ভুলে যেতে পারবে? মীরা কি তাকে আপন করে নেবে? অর্ণবের ভাবনায় ছেদ ঘটিয়ে মীরা তার কাঁধে হাত রাখতেই অর্ণব আচমকা মীরার কোমর জড়িয়ে ধরে। অর্ণবের আচমকা জড়িয়ে ধরায় অনেকটা হকচিয়ে গেলাম। কাঁধে হাত রাখার উদ্দেশ্য ছিল অর্ণবকে সান্ত্বনা দেওয়া। তার ভুল ধারণাটা ভাঙা অনেক দরকার ছিল। কিন্তু পরক্ষণেই মনে হলো আমার পেটের দিকটা ভিজে যাচ্ছে। খেয়াল করতেই দেখলাম অর্ণব কাঁদছেন। কিছুক্ষণ আগেই এই মানুষটার উপর আমার ভীষণ ঘৃণা হচ্ছিল, কিন্তু তার চোখে পানিতে সব যেন কেমন গুলিয়ে গেল। আমার বুকের বাপাশে কেমন চিনচিনে ব্যথা হচ্ছে। অর্ণব কান্নার মাঝে কেঁপে কেঁপে উঠছে। তার কম্পন যেন আমাকে আরো বেশি অস্বস্তিতে ফেলে দিচ্ছে। ক্রমশ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি আমি। না, আর এভাবে থাকা যাবে না। অর্ণবের উপর আসা এই নিষিদ্ধ আবেগকে আমি প্রশ্রয় দিতে পারবো না। যেই উদ্দেশ্যে আমি এখানে এসেছিলাম সেই উদ্দেশ্য সফলের পথে আছে। এখন আমার দুর্বল হওয়া চলবে না। অর্ণবের কাছে থেকে নিজেকে সরিয়ে অর্ণবের কাছে বসে পড়লাম আমি। কান্না করার কারণে তার চোখ দুটো ফুলে গেছে। দেখিয়ে বোঝা যাচ্ছে মানুষরা স্কিন বেশ সেন্সিটিভ। একটুতেই কেমন লাল হয়ে গেছে মুখটা। ইচ্ছে করছে লাল হওয়া গাল দুটো একটু ঠোঁট ছুঁয়ে দিই। ছি ছি, এসব আমি কি ভাবছি? আমি অর্ণবকে নিয়ে এসব ভাবতে পারি না। আমার সেই অধিকার নেই। আমার ভাবনার জগৎ বের করিয়ে অর্ণব বলে উঠলেন, অনেক ছোট ছিলাম যখন আম্মু মারা যায়। একটা দরজার বাইরে দাঁড়িয়ে শুধু দেখেছিলাম আম্মুর ঝুলন্ত লাশটা। আব্বু আম্মুর জন্য আর্তনাদ করছিল, কিন্তু একবার আমার কাছে এসে আমাকে বুকে জড়িয়ে নেয়নি। সেই থেকে শুরু হয় আমার একা থাকা যাত্রা। আম্মু ছেড়ে চলে যাওয়ায় একা হয়ে পড়ি আমি। আর বাবা থাকতে যেন পর হয়ে যায়। মাসের পর মাস বাবার চেহারাটা দেখতে পারতাম না। একাকিত্ব আমাকে জাগিয়ে নেয়। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। আর এই সব কষ্টের জন্য মামাকেই দায়ী করি। তোমাকে দেখে ভেবেছিলাম তোমাকে কষ্ট দিয়ে এত বছরের কষ্টগুলো ধুয়ে মুছে ফেলবো। কিন্তু কত বড় বোকা ছিলাম আমি, দেখো। অন্যকে কষ্ট দিয়ে নিজের সুখ খুঁজতে গিয়েছিলাম আমি। অর্ণবের কথাগুলো আমার বুকে তীরের মতো বিঁধছে। কেন যেন তার কষ্টগুলো আমাকে কাঁদাচ্ছে। সত্যি চোখ দিয়ে পানি পড়ছে। আচ্ছা, এসবের কারণ কি? অর্ণবের কষ্টে আমার কষ্ট কেন হচ্ছে?
মায়া রান্নাঘরে ঢুকে খাবার বের করে গরম করে টেবিলের উপরে রাখলো। কিছুক্ষণ যেতেই অর্ক এসে ডাইনিং টেবিলে বসলো। মায়া মুখটা ঘুরিয়ে অর্কের দিকে তাকিয়ে বলল, টেবিলে এসে বসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। অর্ক এসে টেবিলে বসলো। মায়া অর্কের প্লেটে খাবার বেড়ে দিল। বা, খাবারের গন্ধটা তো দারুণ লাগছে। আর খাবারের কালারটাও সুন্দর। খেতেও মনে হয় টেস্টি হবে। অর্ক এক লোকমা ভাত মুখে তুলে মায়ের কথা মনে পড়ল। মায়া, তুমি দাঁড়িয়ে কেন? খেতে বসো। আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। না, আমার পাশেই বসো। মায়া আর কোন কথা না বাড়িয়ে অর্কের পাশে চেয়ার টেনে বসলো। নিজের প্লেটে খাবার বেড়ে খাওয়া শুরু করলো। দুজনে আস্তে আস্তে করে খাচ্ছে। খাওয়া শেষ করে অর্ক উঠে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে চলে গেল। মায়ার খাওয়া শেষ হলে সবকিছু ধুয়ে তাকের উপরে রেখে টেবিল পরিষ্কার করে রুমে গেল। রুমের লাইট অফ করা তাই ভয় ভয় লাইট অন করলো। লাইট অন করে সামনে তাকিয়ে দেখে অর্ক বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছে। মায়া কোন কথা না বলে হাত মুছে ফ্লোরে মাদুর বিছাতে নিলে অর্ক বলে উঠল, মায়া, তুমি নিচে বিছানা করো না, বিছানায় এসে আমার পাশে শুয়ে পড়। অর্কের কথা শুনে মায়ের চোখ কপালে উঠল। আমতা আমতা করে বলল, কোথায় ঘুমাবো? তুমি কি কানা নাকি? কাল থেকে কান পরিষ্কার করে আসবে, না হলে আমি নিজে কান পরিষ্কার করে দিব বলেই হু হু করে হাসতে লাগলো। মায়া চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে আছে। তারপর সরাসরি উত্তর দিল, আমি কানা নই, আমি ঠিকই আছি। আপনি আগে নিজের চরিত্র ঠিক করেন। ভ্রু কুঁচকে বিছানার উপরে হাঁটু ভাঁজ করা বসে রাগান্বিত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার চরিত্র খারাপ? না না, আপনার চরিত্র একদম ফুলের মতো পবিত্র। অর্ক এবার রাগ করে নিচে নামলো। মায়ার পাশে দাঁড়িয়ে আচমকায় মায়াকে কোলে তুলে নিল। এ কি? কি করছেন এসব? ছাড়ুন। অর্ক হাসছে। মায়া অর্কের পিঠে কয়েকটা ঘুষি দিল। আচ্ছা। মায়া এবার অর্কের হাতে কামড় দিল। ও কি রাক্ষস রে বাবা! এটা মেয়ে না অন্য কিছু বলতেই মায়া আবার অর্কের হাতে কামড় দিল। অর্ক এবার মায়াকে বলল, বেশি হয়েছে, কিন্তু এবার আমিও মজা দেখাবো। কথাটা শেষ না হতেই মায়াকে বিছানার উপরে ধপাস করে ফেলে দিল। ওমা, ওমা, আমার কোমরটা এই ফাজিল ছেলেটা ভেঙে দিয়েছে। বেশ করেছি, এবার লাফাও বেশি করে। কামড় মারছ কেন? তুমি কি কুকুর নাকি? মায়া অট্টহাসিতে মেতে উঠল। আমি কুকুর? তা নয় তো কি? কুকুর না হলে কি কেউ এভাবে কামড় মারে? বেশ করেছি। আমার উচিত ছিল কামড়ে আপনার গোশত তুলে ফেলা। অর্ক তো পুরোই শকট হয়ে তাকিয়ে থাকলো। কি বলবি কিছুই পারছে না। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। অর্ক চলে গেলে মায়া বিছানার উপর আস্তে আস্তে করে উঠল। ওমা, পিঠে কি ব্যথা! দানবের মতো লোকটা এসে আমার মেরুদণ্ডটা ভেঙে দিয়ে গেল। বদ একটা কোথাকার। যেমন মা এমনি তার ছেলে। ইচ্ছে করছে ডায়মন্ডের পেঁয়াজের মতো কুচি কুচি করে তেলে ভেজে তারপর নুডলস দিয়ে রান্না করে খাই। তাহলে যদি গায়ের জ্বালা কমতো। দরজায় টোকা দিয়ে বলল, আসবো ভাবি? মিষ্টি আসো। মিষ্টি রুমে এসে বসলো। ভাবি কি করো? তেমন কিছু না। পিঠে একটু ব্যথা করছে। পিঠে ব্যথা করছে কেন? এমনি। ভাবি, ভাইয়াকে দেখলাম এত রাতে রুম থেকে বেরিয়ে গেল, কিছু হয়েছে? কিছু হয়নি তো। ওহ, তোমার ভাই কোথায় গেছে? জানি না তো। দেখলাম দরজা খুলে বেলকুনির দিকে গেছে। তুমি ডাক দাওনি? না না, এত সাহস নেই আমার ভাবি। ভাইয়া ভীষণ রাগী। রাগ করলে সহজে শান্ত হবে না। হুম। আচ্ছা, আমি দেখছি তোমার ভাইকে কি করে আনা যায়। হুম, দেখো। আচ্ছা। মায়া রুম থেকে ধীরে ধীরে বেলকুনিতে ঢুকলো। বেলকুনির সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে অর্ক। পুরো বেলকুনি সিগারেটের কালো ধোঁয়া ছেয়ে গেছে। মায়া বেলকুনির সামনে দাঁড়াতেই কাশতে লাগলো। কি ব্যাপার, তুমি এখানে? হুম, আপনার সাথে দেখা করতে আসলাম। মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, আমার সাথে দেখা করে কি হবে? ভ্রু কুচকাতে কুচকাতে বলল, আপনার সাথে এমনিতেই দেখা করতে এসেছি। আর আপনি কি যেন বললেন? আপনার সাথে দেখা করে কি হবে? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন।
আপনার সাথে দেখা করে আমার ঘরের ডিম হবে, কাঁচকলাও হবে না। অর্ক: আপনি যা বলবেই তাই হবে, কারণ পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। কথাটা বলেই মায়া মুখ চেপে হাসতে লাগলো। অর্ক সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে বলল, তখন তোমার কোমর ভেঙেছি, এবার তোমার দাঁত ফেলবো, যাতে বিয়ের বাড়ি গিয়ে কিছু খেতে না পারো। হো 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 করে হাসলো অর্ক। আমার তো বাচ্চাই নেই, তাহলে বিয়ের বাড়ি হবে কি করে? আসলেই তো ভাববার বিষয়। অর্ক: ঘুম। আচ্ছা তুমি ভাবতে থাকো, আমি গিয়ে ঘুমাই। অর্ক রুমে গিয়ে শুয়ে পড়ল। মায়া ও রুমে গিয়ে অর্কের পাশে শুয়ে পড়ল, মাঝখানে কোলবালিশ দিয়ে। সকালের মিষ্টি রোদ এসে মায়ের চোখে পড়তেই মায়ের ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে নিজেকে অর্কের বুকের উপরে আবিষ্কার করলো। মায়া তো পুরো লজ্জায় কাতুকুতু হয়ে চোখ বন্ধ করে রাখলো। ভাবছে কি করে সে অর্কের বুকের উপরে এসে পড়ল। অনেকক্ষণ ভাবার পরে ও কিছুতেই মাথায় কাজ করছে না কি করে সে অর্কের বুকের উপরে এসে পড়ল। অনেক জল্পনা কল্পনা করার পরে যেই না অর্কের বুকের উপর থেকে উঠতে নেমে ঠিক তখনই অর্ক আড়মোড়া দিয়ে উঠল। মায়ার সাথে সাথে চোখ বন্ধ করে রাখলো। অর্ক বুঝতে পারলো মায়া জেগে আছে, তাই কিছু না বলে চুপ করে চোখ বন্ধ করে রাখলো। মায়া আর চোখে অর্কের দিকে তাকালো। অর্ক চোখ বন্ধ করে রেখেছে দেখে আস্তে আস্তে অর্কের বুকের উপর থেকে উঠল। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকলো। লজ্জায় তো পুরোই লাল হয়ে আছে মায়া। ঈশ্বর, ভাগ্যিস সে দেখতে পায়নি, না হলে তো আমি তাকে মুখ দেখাতে পারতাম না। সবকিছু ভাবতে ভাবতে ফ্রেশ হওয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া। ওয়াশরুমে দরজাটা খুলে বাহিরে আসার জন্য পা বাড়াতেই যাবে, ঠিক তখনই সামনে তাকিয়ে দেখে অর্ক মুখে হাত দিয়ে হাসছে। মায়া কিছু বুঝে ওঠার আগে আ করে কিছু বলতে যাবে, তখনই অর্ক বাল সাধলো। মুখে কিছু বলা লাগবে না, আমি সবকিছু বুঝতে পারছি। আ আপ আপনি কি বুঝতে পেরেছেন? কি আবার? এই যে তুমি সারা রাত আমার বুকের উপরে শুয়েছিলে। মায়া তো পুরোই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। মায়া অর্কের দিকে তাকায়। অর্ক দাঁত কেলিয়ে হাসছে। মায়া মুখটা ভেঙচি কেটে বলল, এভাবে দাঁত খেলানোর কি আছে? আমি তো আর ইচ্ছে করে ঘুমাইনি। ভ্রু কপাল একত্র করে অর্ক বলল, তুমি ইচ্ছা করে ঘুমাইছ কি ঘুমানি সেটা কি আমি জানি নাকি? ধরা পড়লে সবাই এই কথা বলে। আমার হয়ে গেছে আপনার বুকের উপরে ইচ্ছা করে শোয়ার জন্য। অর্ক কিছু বলার জন্য হা করবে, ঠিক তখনই মায়া ধমক দিয়ে বলল, হয়েছে, এত ন্যাকামি করতে হবে না। আপনি যে কি চিজ সেটা আমার থেকে কেউ জানে না। অর্ক দাঁতের উপরে দাঁত রেখে রুম থেকে বেরিয়ে গেল। অর্ক চলে গেলে মায়া হো হো করে হাসতে লাগলো। সিদ্ধার্থ এসে সবার সামনে মীরাকে জড়িয়ে ধরলে অর্ণবের মাথায় যেন আগুন জ্বলে ওঠে। মীরার এত কাছাকাছি কোনো ছেলেকে সে সহ্য করতে পারবে না। অর্ণবের ইচ্ছে করছে গিয়ে সিদ্ধার্থের মাথা ফাটিয়ে ফেলতে, কিন্তু সে কিছুই করতে পারছে না। রাগে সাপের মতো ফুঁসছে আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, রাগটা দমিয়ে ফেলার জন্য। সিদ্ধার্থ মীরাকে ছেড়ে দিয়ে আবরাব খানের কাছে গিয়ে কুশলাদি বিনিময় করতে ব্যস্ত হয়ে পড়ল। অর্ণব রাগী লোকে মীরার দিকে তাকিয়ে আছে, যদিও মীরার সেদিকে খেয়াল নেই। মীরা হয়তো অফিসে কোনো ফাইল রুমে রেখে এসেছে। বাবা তোমরা ব্রেকফাস্ট করো, আমি একটা ফাইল রুমে রেখে এসেছি, নিয়ে আসি। তুই কি অফিসে যাচ্ছিস? কয়েকদিন বাদে বিয়ে, আর তুই আজকে অফিস যাচ্ছিস? বিয়ে আছে বলে কি অফিসে যাব না? এই কদিন অফিসে যেতে পারিনি তোমার কথা রাখতে গিয়ে, এখন আমি বিজনেস নিয়ে একদম অফলতি করতে পারবো না। আসি। মীরা সিঁড়ি বেয়ে উপরের ঘরে চলে যাচ্ছে আর অর্ণব নির্বাক হয়ে দেখছে। এতক্ষণ আবরার আর মীরার মধ্যে হওয়া কথাগুলো রাগা মাথা সে কিছুই বোঝেনি। তবে ধারণা হয়েছে যে মীরার বিয়ের কথা চলছে। অর্ণবের কপাল বেয়ে চিকন ঘাম দিচ্ছে। মনে মনে দোয়া করছে যাতে তার ধারণা ভুল হয়। সে আর এক মুহূর্ত দেরি না করে মীরার পিছু নিল। রুমে এসে একটা জরুরি ফাইল খুঁজছিলাম, তখন পিছন থেকে কেউ হাত ধরে একটা টান দিল। তার সামলাতে না পেরে লোকটার বুকে পড়ে গেলাম। হঠাৎ করে মনে হলো বুকের ধুকপুকানিটা বেড়ে গেল। লোকটার শরীরের ঘ্রাণ বলে দিচ্ছে উনি অর্ণব। মুখ তুলে তার দিকে তাকাতে দেখলাম অর্ণবই দাঁড়িয়ে আছে। রক্তিম মুখবয়ব নিয়ে আমার দিকে দৃষ্টি স্থির করে রেখেছে। চোখ দুটি অসম্ভব লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে। অর্ণবের এই দৃষ্টিটা আমি বরাবরই ভয় পাই। তার সাথে চোখ মেলাতে না পেরে দৃষ্টি নিচে নামিয়ে নিলাম। অর্ণব কর্কশ স্বরে বললেন,
কার বিয়ের কথা বললেন মামা নিচে? অর্ণবের এই প্রশ্নে কিছুক্ষণের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি জানি অর্ণব আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন। এই অবস্থায় তাকে কিভাবে বলি আমার বিয়ের কথা? কিন্তু না বলেই বা কি হবে? নির্ধারিত দিনেই আমার বিয়ে হয়ে যাবে অন্য কারোর সাথে। আমার বিয়ের কথা বলেছেন। কি? তোমার বিয়ে? মানে কি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু এতে আপনি এত অবাক হচ্ছেন কেন? তুমি অন্য কারো হতে পারো না মীরা। তুমি অন্য কারো বউ হবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তোমার উপর শুধু আমার অধিকার, তোমার বিয়ে আমার সাথেই হবে। কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? আপনার আর আমার মধ্যে তো এই ধরনের কোনো সম্পর্ক নেই। আমার বিয়ে হয়ে আমার অফিসে চাকরি নেওয়া, তোমার বাবার অসুখের জন্য আমার কাছে থেকে টাকা নেওয়া, আমার টাকা দেওয়ার শর্তে রাজি হওয়ার সব নাটক ছিল আমি মানছি। খুব ভালো অভিনেত্রী তুমি। কিন্তু তোমার চোখে আমি আমার জন্য অনুভূতি দেখেছি। আর সেই অনুভূতিগুলো ভালোবাসা ছিল। আপনি ভুল ভাবছেন। আমি যা কিছু করেছি সবটাই নাটক ছিল। আর এসব করেছি বাবার জন্য। বাবা সত্যি হার্ট পেশেন্ট। তার ইচ্ছা পূরণের জন্যই আমি এই নাটকটা করেছি। সবটাই কি নাটক ছিল? সব আবেগগুলো নাটক ছিল? সব অনুভূতিগুলো? তোমাকে এত অত্যাচার করার পরে তুমি আমাকে ছেড়ে যাওনি, এর কারণও কি শুধু নাটক ছিল? হ্যাঁ, এর কারণও নাটকটাই ছিল। কারণ আমি বাবার কাছে ওয়াদাবদ্ধ ছিলাম। আপনার দেওয়া রক্ষিতা হয়ে থাকা সত্ত্বেও বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিলাম। ফুপি আম্মুর ছবি বুকে নিয়ে প্রতি রাতে বাবাকে কাঁদতে দেখিয়ে নিজের সম্মান বাজি রেখে আপনার কাছে ছিলাম। আপনার শত অপমান টর্চার সহ্য করেছি। মানছি সব নাটক ছিল। কিন্তু এতদিনে কি একবারও আমার প্রতি দুর্বল হননি? ভালোবাসতে পারোনি আমায়? হা, আপনি বলছেন ভালোবাসার কথা। আপনার মতো একটা অমানুষকে কেউ কিভাবে ভালোবাসবে? সেদিন রাতে আমাকে চর মেরে রক্তাক্ত করে অন্ধকার ঘরে আটকে দিয়েছিলেন। আপনি জানেন আমার ক্লাস্ট্রোফোবিয়া আছে। আমার মৃত্যু পর্যন্ত হতে পারত। ভাগ্যিস শুধু অজ্ঞান হয়েছিলাম। কিন্তু আপনি এই কাজ কেন করেছিলেন? আমাকে কষ্ট দেওয়ার জন্যই তো, তাই না? লুক, আপনি সাকসেসফুল। আমি কষ্ট পেয়েছি। আপনার প্রতি আমার যেটুকু দুর্বলতা ছিল সেটা সেদিনের পর থেকে শেষ হয়ে গেছে। নাও আই হেট ইউ। আর এজন্য এই লুকোচুরি খেলার রীতি টেনেছি অন্তি আর সিদ্ধার্থে পালিয়ে বিয়ে করার নাটক করে। সিদ্ধার্থ আর অন্তির কোনো সম্পর্ক নেই। সিদ্ধার্থের বাগদত্তা আমি। আমার আর সিদ্ধার্থের বিয়ে হবে কিছুদিনের মধ্যে। মীরা, বিশ্বাস করো, সেদিন আমি তোমার কাছে আমার আগের সব কাজের জন্য ক্ষমা চেয়ে প্রপোজ করতে এসেছিলাম। কিন্তু ঘরের ভিতর ওই ছেলেটাকে আর তোমাকে ওই অবস্থায় দেখে রাগ কন্ট্রোল করতে পারিনি। আই ডোন্ট ট্রাস্ট ইউ। আর এমনিতেও আমার আর সিদ্ধার্থের বিয়ে ফাইনাল। তাই এইসব বলে কোনো লাভ নেই। আই ডোন্ট কেয়ার মীরা তোমার বিয়ে কার সাথে ঠিক হয়েছে। আমি শুধু এটুকুই জানি কবুল তুমি আমার সাথে পড়বে। মীরা শুধু অর্ণবের। শুধুই তুমি আমার নিজেকে খুঁজে পেয়েছি। এখন তোমাকে হারিয়ে বাঁচবো কিভাবে? উফ, আপনার এসব কথা আমি সহ্য করতে পারছি না। আপনি প্লিজ যান এখান থেকে। মীরা একটু দূরে সরে যেতেই অর্ণব মীরার চুলের মুঠি টেনে ধরে পিছন থেকে টেনে নিজের কাছে নেই। রাগে অর্ণবের চোখ মুখ লাল হয়ে আছে। কিছুদিন আগের অর্ণব হলে এতক্ষণে হয়তো ভয়ঙ্কর কিছু করে ফেলত। দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে অর্ণব বলে। অর্ণব চোখ ধুয়ে যাচ্ছে, এক তাপেই স্বস্তির নিঃশ্বাস নেয়। আর তুমি তো আমার ভালোবাসা। তোমাকে এত সহজে কিভাবে অন্য কারো হতে নেই বলো? তোমাকে আমার করা পেতে যদি দুনিয়া উল্টে ফেলতে হয় সেটাই করব। আজ ছাড়ুন আমাকে। এই আপনার ভালোবাসা নমুনা। আপনি আবারও আমাকে কষ্ট দিচ্ছেন। আমার ভালোবাসার আদরে তোমাকে মুড়িয়ে নেব, কিন্তু তার আগে যে আমার জিদের আগুনে নিজেকে ঝলসাতে হবে তোমার। আপনি একটা সাইকো। এতদিন পরে বুঝতে পারলে? অর্ণব আমার গালে গলায় নাক ঘষে। অর্ণবের স্পর্শে বারবার শরীর কেঁপে কেঁপে উঠছে আমার। উনার গরম নিঃশ্বাস শরীরে পড়ায় কেমন একটা শিহরণ কাজ করছে। সবকিছু কেমন ঘোরের মতো লাগছে। উনার শরীরের ঘ্রাণটাও কেমন মাদকতায় ভরিয়ে তুলছে চারপাশ। সবচেয়ে বেশি পাগল করছে ওনার নেশা জড়ানো কণ্ঠ। তুমি আমার জীবনে এক নতুন সূর্যোদয়ের মতো এসেছো মীরা। আমার সব অন্ধকার ধুয়ে মুছে দিয়েছো। শুধুই তুমি আমার জীবনের সব রং খুঁজে পেয়েছি।
জানি না তোমার সেই ভয়ার্থ মুখটাই কি ছিল, প্রথম দিন দেখেই তোমার দিকে ঝুঁকে পড়েছিলাম। জানি না তোমার সব আবেগী আবদার কেন তোমার কথা ভাবতে জোর করতো। তোমার বাচ্চামোগুলো আমার মনে সুখে সঞ্চার করে। তোমার মাঝে হারিয়ে আমি আমাকে খুঁজে পেতে চাই। এত বছরের কষ্টের ঔষধ হিসেবে আমার তোমাকে চাই। তোমাকে ভালোবাসি, আজীবন তোমাকে ভালোবাসতে চাই। তোমার মাধ্যমে আমি ভালো থাকতে চাই। অর্ণব এতক্ষণ মীরার ঘাড়ে মুখ থেকেই কথাগুলো বলছিল। মুখ তুলতে এসে দেখলো মীরা চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। হয়তো নিজেকে কন্ট্রোল করছে অর্ণবের দিকে ঝুঁকে পড়ার থেকে। মীরার অবস্থা বুঝতে পেরে অর্ণব একটা মুখী হাসি দিয়ে মীরার ঠোঁট জোরে নিজের ঠোঁট দিয়ে দখল করে নেয়। চোখ মুখ খিচে ধরে রেখেছিলাম তখন অর্ণব আমার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিলেন। ঘটনার আকস্মিকতায় আমি পুরোই বেকুব বনে গেছি। এটা কি হলো হঠাৎ? এই বদ লোকটা এটা কি করলো? নিজেকে অর্ণবের বাহুর থেকে ছুটানোর জন্য ধস্তাধস্তি করছি কিন্তু তার শক্তির সাথে পেরে উঠছি না। যতই ছুটার চেষ্টা করছি উনি আমাকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিচ্ছেন। ক্রমশ নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছি আমি। অর্ণবের মধ্যে কি এমন মাদকতা আছে যা আমাকে তার দিকে এভাবে টানছে? এভাবে তার আসক্ত হওয়া আমার ঠিক হচ্ছে না। আমি অন্য কারো হবো বউ। নিজের ভুলটা বুঝতে সময় লেগেছে আমার। আমি কিছুতেই অর্ণবের ভালোবাসা ডাকে সাড়া দিতে পারবো না। সিদ্ধার্থকে ধোকা দিতে পারবো না। অর্ণবের হাতে বাঁধন একটু আলগা হতেই তাকে ধাক্কা দিয়ে নিজের কাছে থেকে সরিয়ে দিলাম। অর্ণব প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো জানতে চায় এভাবে কেন সরিয়ে দিলাম। কেন যেন আমার চোখের পানি বাদ মানছে না। ভীষণ কান্না পাচ্ছে। এভাবে কান্না পাওয়ার কারণ কি আমি বুঝতে পারছি না, কিন্তু আমার বুক ফেটে যাচ্ছে কষ্টে। কি মনে করেন নিজেকে আপনি? কে অধিকার দিয়েছে আপনাকে আমার এতটা কাছে আসার? আপনি বোঝেন না আপনার আমার এত কাছে আসা আমাকে অস্বস্তিতে ফেলে দেয়? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আপনি আমার এত কাছে এলে। কেন আপনি বুঝতে চান না? আপনার সাথে আপনার বাড়িতে ছিলাম বলে আপনি যা খুশি করেছেন, কিন্তু এখন আমি আমার বাড়িতে। এখন আর আমি আপনার কেনা গোলাম নই। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে ইউজ করতে পারবেন না আপনি। আমি চাইলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কিনতে পারি, এত টাকা আছে আমার। তাই আমাকে দুর্বল মনে করার ভুল করবেন না। তুমি দুর্বল মীরা, আমার প্রতি দুর্বল। তুমি আমাকে ভালোবাসো না, আমি আপনাকে ভালোবাসি না। সব কথা মুখে বলতে হয় না মীরা। তোমার চোখের পানি বলে দিচ্ছে তুমি আমাকে ভালোবাসো। না না, আমি তোমাকে ভালোবাসি না। আমি কাউকে ভালোবাসি না। আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি অন্য কারো হবু স্ত্রী। আমার ভালোবাসার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই। কান্নায় ভেঙে পড়ে অর্ণব কিছুক্ষণ মীরার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে একটু ম্লান হাসে। সে জানে মীরা তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু নিজেকে বেঁধে রেখেছে অর্ণবের কাছে থেকেই। হয়তো সিদ্ধার্থের সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়াতেই এমন করছে। ঠকাতে চাচ্ছে না সিদ্ধার্থকে, কষ্ট দিতে চায় না তার বাবাকে। কিন্তু অর্ণব এত সহজে হেরে যাবে না। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবে সে। অর্ণব মীরার ঘর থেকে বেরিয়ে গেলে মীরা উঠে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি অর্ণব, সত্যি ভালোবেসে ফেলেছি। কিভাবে নিজেকে সামলাতাম বলুন? আমার জীবনে প্রথম পুরুষ আপনি যে আমার এতটা কাছে এসেছেন। আপনার নিঃশ্বাসের শব্দও আমার কাছে পরিচিত এখন। ইচ্ছে করে আপনার মাঝে নিজেকে বিলীন করে নেই। কিন্তু আমি কিভাবে বলবো আপনাকে ভালোবাসি? এতগুলো বছর ধরে বাবা কষ্ট পেয়েছে ফুপি আম্মুর পালিয়ে বিয়ে করার জন্য। এখন যদি আমি সিদ্ধার্থের সাথে বিয়ে ভেঙে আমার পছন্দকে প্রাধান্য দেই তাহলে বাবা সেই কষ্টটা আবার পাবেন। আমি কি করব বলুন? বাবার খুশির সামনে আমার ভালোবাসাটা আমাকে বিসর্জন দিতেই হবে। চোখে মুখে পানি দিয়ে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে নিচে গিয়ে দেখি অর্ণব বাবা আর সিদ্ধার্থের সাথে বসে আছেন। অর্ণবকে দেখে বুকের চিনচিনে ব্যথাটা আমার মাথা চাড়া দিয়ে উঠেছে। আমি কিভাবে পারবো অন্য কাউকে মেনে নিতে? না না, এসব আমি কি ভাবছি? এতটা স্বার্থপর আমি হতে পারবো না। মীরা, কালই তোর গায়ে হলুদের প্রোগ্রামটা সেরে ফেলতে চাই। সিদ্ধার্থের ফ্যামিলি আর ওয়েট করতে চায় না। আবরারের কথা শুনে মীরা অর্ণব দুজনেই হতবাক হয়ে যায়। তারা দুজনেই জানে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতি সামলানোর জন্য তাদের দুজনেরই সময়ের প্রয়োজন ছিল। কিন্তু বাবা এত তাড়া কিসের? কয়েকটা দিন আমরা ওয়েট করতে পারতাম।
এমনিতে তো বিয়ে করতেই হবে তাই না? তাই কিছুদিন আগে করলে কোনো প্রবলেম হবে না। সিদ্ধার্থ সিদ্ধার্থ ঠিক বলছে মীরা। আমিও অসুস্থ, কখন কি হয়ে যায়। তুই বরং জলদি বিয়েটা করে নি। আবরার অর্ণব কিছু না বলে সেখান থেকে চলে যায়। মীরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণবের যাওয়ার দিকে। মীরা জানে অর্ণব কষ্ট পেয়েছে, তার মনেও আগুন জ্বলেছে, কিন্তু সে কি করবে তা সে জানে না। আবরার খান অর্ণবের বাবা অঙ্কুরকে ফোন করে মীরার বিয়ে বিপন্ন হওয়ার বিষয়টি জানিয়ে দেয়। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটাও শুধরে গেছে। মীরা দরজার দিকেই দৃষ্টি স্থির করে রেখেছিল, তখন সিদ্ধার্থ মীরাকে ডাকলো। মীরা, চলো আমি তোমাকে অফিসে পৌঁছে দিই। আসলে সিদ্ধার্থ, তুমি যাও, আমার কিছু কাজ আছে তাই আমি অন্য জায়গায় যাচ্ছি। ওকে, কিন্তু বিকেলে আমরা সবাই শপিং এ যাচ্ছি, টাইম বের করে নিও। হুম। মীরা সিদ্ধার্থকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বেপরোয়াভাবে ড্রাইভ করছে অর্ণব। সবকিছু কেমন হাতছাড়া হয়ে যাচ্ছে তার। যখনই তার কাউকে প্রয়োজন ছিল তখন সেই মানুষটা তাকে ছেড়ে চলে গেছে। প্রথমে তার মা, তারপর বাবা, আর এখন মীরা। সে জানে না মীরা তার জীবনে না এলে সে কিভাবে বাঁচবে। সে শুধু এটুকুই জানে মীরাকে সে হারাতে পারবে না। অর্ণব তার বাড়িতে পৌঁছয় ভেতরে ঢুকতেই দেখে দিয়ে তার বাড়ির সার্ভেন্ট নিতাকে এক বান্ডেল টাকা দিচ্ছে। অর্ণব দরজার সামনে আর দিয়ে ভেতরে থাকায় তারা দেখতে পায় না অর্ণবকে। অর্ণব ধীর পায়ে এগোতেই দিয়ে পিছনে ফিরে। অর্ণবকে দেখে দিয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এসেছো তুমি? আমি সেই কখন এসেছি জানো? মিতা বলল তুমি নাকি কাল থেকে বাড়ি ফেরোনি। জানো আমার কত চিন্তা হচ্ছিল। রিল্যাক্স দিয়া, আই এম ফাইন। আসলে আমার মামার বাড়িতে ছিলাম কালকে। অর্ণব, আই মিস ইউ। ক্যান উই বি টুগেদার আগেইন? লুক দিয়া, আমি তোমাকে সব বলেছি। এরপরেও এসব কথার কোনো মানে হয় না। দিয়া আবারও অর্ণবকে জড়িয়ে ধরল। আমি জানি, কিন্তু বিশ্বাস করো, আমি এখন বুঝতে পারছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। লিভ মি দিয়া। কেন অর্ণব? এখন কি আমার এই অধিকারটুকু নেই? এমন নয় দিয়া। লুক, আই অলসো লাভ ইউ বাট এস আ ফ্রেন্ড। আমি তোমাকে ছাড়া বাঁচব না। প্লিজ দিয়া। সব ক্লিয়ার করার পর আবার এই কথা ভালো লাগছে না। সরি অর্ণব। নিতাকে তুমি কিসে টাকা দিচ্ছিলে? ও ওটা। আসলে নিতার টাকা খুব দরকার ছিল আর তুমি বাসায় ছিলে না তাই আমি দিয়েছি। তুমি হুটহাট এখানে এসো না দিয়া। ওয়াইফ না বানাতে পারো, ফ্রেন্ড হয়ে সাথে থাকার অনুমতিটা দাও। অর্ণব কিছু না বলে উপরের ঘরে চলে গেল। এদিকে অর্ণবের বাড়ির দরজা দিয়ে পাগলের মতো ছুটে বের হচ্ছে মীরা। এই মাত্র সে অর্ণবের বুকে দিয়াকে দেখে এসেছে। অর্ণবের ওভাবে তার বাড়ি থেকে বেরিয়ে আসার পর সে পিছন পিছন এসেছিল অর্ণবের সাথে কথা বলতে, কিন্তু সে ভাবতে পারেনি অর্ণব আর দিয়াকে এত কাছাকাছি দেখবে। একটু আগে তো অর্ণব আমাকে বলেছিলেন সে আমাকে ভালোবাসে, তাহলে এখন দিয়াকে বুকে জড়িয়ে ধরে রাখার মানে কি? এই তার ভালোবাসা? ক্ষণিকেই রূপ পাল্টে ফেলেছে। না, আর অর্ণবের কথা চিন্তা করব না। কেন করবো ওই স্বার্থপরটার চিন্তা? আমাকে যদি ভালোবাসে তাহলে অন্য মেয়ের কাছে কেন যাবে? আর এমনিতেও আমি অন্য কারো হবু বউ, আমি পরপুরুষের কথা ভাববো না। অর্ণবের বাড়ি থেকে বেরিয়ে সোজা অফিসে চলে এলাম। কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে মাথা থেকে এসব ফালতু চিন্তা চলে যাবে। কিন্তু আমার সব ভাবনায় পানি পড়ে গেছে, কোনো কাজেই মনোযোগ দিতে পারছি না। ঘুরে ফিরে শুধু অর্ণবের কথাই মনে পড়ছে। কেমন অস্বস্তিকর পরিস্থিতিতে যে পড়েছি। বিকেলে আবরার খান অর্ণবকে ফোন করে খান বাড়িতে ডেকে আনে। সেখান থেকে সবাই বিয়ের শপিং এ যায়। আশ্চর্যজনক হলেও অর্ণব খুব নর্মাল বিনোদ করছিল, যেন মীরা আর সিদ্ধার্থের বিয়েতে তার কোনো সমস্যা নেই। অর্ণব বিয়ের জন্য শাড়ি দেখছে, সিদ্ধার্থের জন্য শেরওয়ানি পছন্দ করছে। দিয়া আর অন্ত্যের সাথে এসেছে। মীরা এক কোনায় বসে কয়েকটা শাড়ি পছন্দ করছে। পছন্দ বললে ভুল হবে, শাড়ি নাড়াচাড়া করছে আর অর্ণবকে দেখছে। অর্ণব দিয়াকে শাড়ি পছন্দ করে দিচ্ছে। অর্ণবকে দেখে তো মনে হচ্ছে মীরার বিয়েতে সবচেয়ে খুশি সে। অর্ণবের এত কুল বিহেভিয়ার আমি মানতে পারছি না। যদিও আমি এটাই চাইতাম দেশে আমাকে ভুলে যাক আর আমার বিয়েটা হয়ে যাক, কিন্তু এখন আমি মানতে পারছি না যে সে বিয়েতে হ্যাপি। অনেক শাড়ির ভিড়ে একটা নীল শাড়ির উপর আমার চোখ আটকে গেল।
যদিও আমি শাড়ি পরতে পছন্দ করি না, জিন্সই আরাম পাই। তবুও কেন যেন নীল শাড়িটা দেখে পড়ার লোভ লেগে গেল। শাড়িটা হাতে নিয়ে নিজের শরীরে রেখে আয়নাতে দেখছিলাম, তখনই অর্ণব ছো মেরে শাড়িটা আমার হাত থেকে নিয়ে নিলেন। আমি বেকুবের মতো তাকিয়ে আছি। অর্ণব কেন করলেন এটা? অর্ণব আমার গায়ে থেকে শাড়িটা নিয়ে দিয়ার গায়ে জড়িয়ে দিলেন। অর্ণবের এহেম কাণ্ডে ধপ করে আমার মাথায় আগুন জ্বলে উঠল। সারাদিন এই শাকচুন্নির সাথে চিপকাচিপকি করে কি তার স্বাদ মেটেনি, যে আবার এখন লুতুপুতু শুরু করে দিয়েছে। অর্ণব আসলেই একটা খচ্চর, সকাল পর্যন্ত আমাকে ভালোবেসে এখন দিয়ার প্রতি দরদ উতলে উঠেছে। ইচ্ছে করছে দিয়া পেট নিয়ে সবগুলো চুল টেনে টেনে ছিঁড়ে ফেলি। অনেক কষ্টে সেখানে রাগ নিয়ন্ত্রণ করলাম। বাবা জেদ করে দিয়াকেও আমাদের সাথে নিয়ে এলেন। বাবার আর অর্ণবের এত কিসের আধিক্যতা দিয়ার প্রতি বুঝি না। তারা কি বুঝতে পারে না আমি দিয়াকে সহ্য করতে পারি না? নিজের ঘরে ঢোকার সময় দেখলাম দিয়া অর্ণবের ঘরে ঢুকে যাচ্ছে। যাক বাবা, আপনি আমার মনে আগুন জ্বলেছে, আর এই মেয়েটা সেই আগুনে কি ঢেলে দিল। ভীষণ কষ্ট হচ্ছে। অর্ণব হঠাৎ করে দিয়াকে এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন? ঘরে ঢুকেই শপিং ব্যাগগুলো ছুঁড়ে ফেলে দিলাম। রাগে মাথা সবগুলো তাই ছিঁড়ে যাচ্ছে। রাত 12:26 বাজে। ব্যালকনিতে দাঁড়িয়ে স্মোক করছে অর্ণব। সিগারেটের ধোঁয়ার সাথে সাথে ভেতরে যন্ত্রণাগুলো উড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে হালকা ম্লান হাসছে। হঠাৎ কেউ অর্ণবকে পিছন থেকে জড়িয়ে ধরল। আচমকা জড়িয়ে ধরাতে অর্ণব খানিকটা ঘাবড়ে গেলে পরক্ষণে নিজেকে সামলে নিল। একটা ম্লান হাসি দিয়ে আকাশের পানে চেয়ে রইল। সে জানে তাকে মীরাই জড়িয়ে ধরে আছে। মনের হাতে বাধা পড়ে ছুটে এসেছে। অর্ণব চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করছিল, কিন্তু তার মনে হচ্ছে টি শার্টটা পিছন দিয়ে ভিজে যাচ্ছে। মীরা কি তাহলে কাঁদছে? অর্ণব পিছন দিকে ঘুরতেই বেশ অবাক হয়। মীরা একটা নীল শাড়ি পরে আছে, হাতে কাছে ছুরি, দু চোখ ভর্তি কাজল। কান্না করার কারণে কাজল চোখে লেপটে গেছে। কোনো অপসরীর থেকে কম লাগছে না মীরাকে। অর্ণবের ইচ্ছে করছে সময় এখানে থমকে যাক আর সেই পরীকে চোখ ভরে দেখুক, কিন্তু পরক্ষণেই অর্ণব নিজেকে সামলে নিল। এত রাতে তোমার এখানে এভাবে আসা ঠিক হয়নি মীরা। চলে যাও। চলে যাব? কি বলছো এসব? তুমি তো বলছিলে আমাকে ভালোবাসো। আমি তোমার হব, তাহলে কেন তুমি দিয়ে এত কাছাকাছি যাচ্ছ? তুমি কি বুঝতে পারো না তোমার সাথে অন্য কোনো মেয়েকে দেখতে আমার কত কষ্ট হয়? এসব কথার কোনো মানে নেই, এখান থেকে চলে যাও। কালকে তোমার হলুদের ফাংশন, পরশু বিয়ে। কেউ যদি এত রাতে আমার সাথে তোমাকে দেখে ফেলে খারাপ ভাববে। যাও। কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। এতদিন তো খুব ভালোবাসার গান গাইছিলে, এখন তোমার কি হলো? এইসব কেন বলছো? এতদিন আবেগে ভাসছিলাম, আজকে বাস্তবতা বুঝে গেছি। বাস্তবতা মাই ফুড। এখন খুব বাস্তবতা বোঝানো হচ্ছে, তাই না? যখন আমি আমার দায়িত্ব আর বাস্তবতা মেনে বিয়ে করছিলাম, তখন কেন আমাকে এতটা অসহায় করলে? এখন আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর এখন তুমি বাস্তবতা শিখাচ্ছ আমাকে। তুমি আমাকে ভুলে বিয়েটা করে নাও মীরা। ইচ্ছে করছে তোমার গলা চেপে তোমাকে মেরে তারপর নিজেও মরে যাই। কেন এসব বলছো? দেখো আমি শাড়ি পরেছি। তোমার শাড়ি পছন্দ, কাচের ছুরি, কাজলে নিজেকে সাজিয়েছি। প্লিজ অভিমান ভুলে যাও। প্রমিজ আর কখনো চুল কাটবো না। তোমার জন্য চুল সবসময় বড় রাখবো। তবুও এমন করো না। আমি সহ্য করতে পারছি না। অর্ণবের দু চোখে পানি টলমল করছে। এই কদিন সে যেই মীরাকে দেখেছে সে সেই মীরা ছিল স্ট্রং, আর এই মীরা ভালোবাসা দেওয়ানি হয়ে গেছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে অর্ণবে মীরাকে বুকে জড়িয়ে নিল। মীরা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি দেরি করে ফেলেছি। পরশু তোমার বিয়ে, মামা তোমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন। তাকে আরেক দফায় কষ্ট দেওয়ার মতো শক্তি আমার নেই। আমার মা বাবা যেই ভুলটা করেছিল সেই ভুলের মাসুল নানা ভাইকে তার জীবন দিয়ে দিতে গেছে। আমি চাই না আমাদের জন্য মামাকে সেই অপমান সহ্য করতে হোক। অপমানিত কেন হতে হবে? আমরা বাবাকে বলতে পারি যে আমরা একে অপরকে ভালোবাসি, তাহলেই বাবা রাজি হয়ে যাবেন। বিয়ের কার্ড বিতরণ হয়ে গেছে, সব মেহমানকে জানানো হয়ে গেছে। একটু ভেবে দেখো মামার সম্মানটা কোথায় থাকবে। মামা হার্ট পেশেন্ট। আল্লাহ না করুক যদি। তোমার এই লেম যুক্তি আমি মানতে পারছি না। আমরা দুজন দুজনকে ভালোবাসি।
এর চেয়ে বেশি আর কি হতে পারে? তোমার বাবার জীবন, আমরা তাকে সেই কষ্টটা দিতে পারি না যা আমার বাবা মা দিয়েছে। আমি পারবো না, তোমাকে ছাড়া আমি সত্যি পারবো না। চলে যাও মীরা। নতুন বউয়ের চোখে নিচে কালো দাগ ভালো লাগবে না। অর্ণব আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিলেন। উনার ঘরের দরজায় বারবার ধাক্কা দিচ্ছি, মিনতি করছি যাতে আমাকে এভাবে ফিরিয়ে না দেয়। কিন্তু না, অর্ণব দরজা খুলছেন না। বুকের ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টে। এতদিন মনে মনে ফুপি আম্মুকে ভুল ভেবেছিলাম। ভেবেছিলাম ফুপি আম্মু স্বার্থপর হয়েছিল। এখন বুঝতে পারছি কেন ফুপি আম্মু স্বার্থপর হয়েছিল। রুমে দরজা লাগিয়ে দিয়ে অর্ণব আরেকটা সিগারেট জ্বালালো। দু চোখ বেয়ে পানি পড়ছে তার, কিন্তু মুখে লেগে আছে তাচ্ছিল্যের হাসি। আমি মামার সাথে তোমার আর আমার ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম মীরা, কিন্তু মামার সাথে কথা বলে বুঝতে পেরেছি তার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে। আম্মুর বিয়ের দিন পালিয়ে যাওয়াতে পুরো সমাজের সামনে তাদের মাথা নত হয়েছিল। সেই অপমান নানাভাবে মানতে পারিনি। আজকে আমি তোমাকে নিজের করে নিলে কি তফাতে রইল? সেই একই অপমানের বোঝা মামাকে সহ্য করতে হবে। তার শেষ বয়সে পুনরায় তাকে এতটা কষ্ট কিভাবে দেব বলো? সকালের আলো ফুটে উঠেছে, চারপাশে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে। ভোর রাতের দিকে হালকা বৃষ্টি হওয়াতে গাছের পাতায়, ফুলের পাপড়িতে পানি জমে আছে। এক ফালি রোদ এসে পড়াতে পানির ফোঁটাগুলো মুক্তোর মতো লাগছে। সেই সাথে রোদটা অর্ণবের চোখে তীর্যক ভাবে বিঁধছে। একটা নির্ঘুম রাত্রি শেষে ব্যালকনিতেই ছিল সে। বেশ ভালোই যাচ্ছিল তার সময়, কিন্তু এই রোদের টুকরো যেন আবারও মনের ক্ষতগুলো তাজা করে দিল। অর্ণবের ঘরের দরজার সামনে পড়ে আছে মীরা। কাল রাতে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। কাঁধে কারো আলতো চাপ আর নাম ধরে ডাকাতে ঘুম ভেঙে যায় তার। ধরফারিয়ে উঠে বসতেই দেখে অঙ্কুর চৌধুরী হাঁটু ভাত করে বসে আছে মীরার মাথার কাছে। মীরা মা, এভাবে এখানে শুয়ে আছো যে? আর এ কি অবস্থা তোমার? কিছু না, আপনি রেস্ট করেন, আমি আসছি। মীরা কোনো রকমে অঙ্কুরের দৃষ্টিসীমার বাইরে পালিয়ে যায়। অঙ্কুর এখনো সন্দেহের চোখে তাকিয়ে আছে মীরা যাওয়ার দিকে। তখনই অর্ণব দরজা খুলে দেয়। অঙ্কুরের সন্দেহ আরো গাঢ় হয়ে যায় অর্ণবের চেহারা দেখে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, গা থেকে সিগারেটের বিশ্রী স্মেল আসছে। অর্ণব, শাওয়ার নিয়ে নাও। অর্ণব হুহা কিছু না বলে সেখান থেকে চলে যায়। অঙ্কুর কিছু একটা ভেবে আবরারের ঘরের দিকে পা বাড়ায়। রাতের নিস্তব্ধ সময় বিয়ে বাড়ির কোলাহল অনেকটা শান্ত হয়ে গেছে। সাজসজ্জায় পরিপূর্ণ বাড়িটা এখন শুনশান হয়ে আছে। সারাদিন চেষ্টা করেও মীরা অর্ণবের মতো পাল্টাতে পারেনি। হয়ে গেছে মীরার হলুদের ফাংশন। হলুদ শাড়ি আর ফুলের গয়নায় সেজে আছে মীরা। ছাদে গালে হাত দিয়ে মাথা নিচু করে অর্ণব আর মীরার সামনে দাঁড়িয়ে আছে দিয়া। গালে হাত দেওয়ার কারণ হলো এইমাত্র অর্ণব তার গালে ঠাটিয়ে একটা চড় মেরেছে। মীরা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ণব আর দিয়ার দিকে। হয়তো জানতে চায় অর্ণব এমনটা আজ কেন করলো। সো দিয়া নিজের মুখে নিজের কুকীর্তিগুলো বলবে নাকি আমার বলাতে হবে? দিয়া গালে হাত দিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আই এম সরি অর্ণব, তুমি আর মীরা একসাথে এক ঘরে থাকতে এটা আমি সহ্য করতে পারিনি। তুমি শুধু আমার অর্ণ, তোমার অন্য কারোর সাথে থাকা আমি কিভাবে মানতাম বলো? তাই তো নিতাকে টাকা দিয়ে মীরার খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিলাম। তোমার সাথে বাসা থেকে বের হওয়ার আগেই আমি আমার ভাড়া করা গুন্ডেকে বলে দিয়েছিলাম সব। তোমার সামনে মীরাকে ক্যারেক্টারলেস প্রমাণ করার জন্যই এত কিছু ছিল। অর্ণব দিয়ার গালে আরেকটা চড় মারল। তার সামলাতে না পেরে দিয়ে নিচে পড়ে গেল। মীরা দৌড়ে গিয়ে দিয়াকে ধরে ওঠালো। দিয়াকে চড় মেরে কি নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে চান? দিয়া তো শুধু আমার ঘরে একটা ছেলেকে পাঠিয়েছিল কারণ সে আমাকে ঘৃণা করত। আর আপনি আপনি তো আমাকে ভালোবেসেও বিশ্বাস করতে পারেননি। ভালোবাসার ভিত্তি যেখানে বিশ্বাস, সেখানে আপনি তো আমাকে বিশ্বাসই করতে পারেননি। দিয়া তো তবুও নিজের ভালোবাসাকে আপন করে পাওয়ার জন্য চেষ্টা করেছে। আপনি আপনি তো নিজের ভালোবাসাকে দান করতে বসেছেন। মীরা, তুমি আমাকে ভুল বুঝছো। আমার কথাটা তো শোনো। কি শোনাবেন আপনি? এই যে বিয়ের পর সিদ্ধার্থকে কিভাবে সুখী রাখবো এই? আপনার আর কোনো কথা আমি শুনতে চাই না। আমাকে ক্ষমা করে দাও মীরা। আমি তোমার সাথে অন্যায় করেছি। দিয়া, জানি না দিয়া অন্যায় করেছো নাকি আমার চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিয়েছো।
তোমার প্রতি আমার কোনো ক্ষোভ নেই। ভালো থেকে। মীরা আর 1 মিনিট সেখানে না দাঁড়িয়ে ছুটে তার ঘরে চলে যায়। দিয়া এখনো অর্ণবের সামনে দাঁড়িয়ে আছে। আর অর্ণব আহত দৃষ্টিতে মীরার যাওয়ার পথে তাকিয়ে আছে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও অর্ণব। আমার ভুল হয়ে গেছে। আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। দিয়া, তুমি আমাকে শাস্তি দিতে পারতে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য। বিশ্বাস করো আমি হাসির মুখে মাথা পেতে নিতাম। এভাবে মীরাকে কেন কষ্ট দিলে? সরি। ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজে যাচ্ছি। পরনের হলুদ শাড়িটা আর ফুলের গয়নাগুলো অনবরত ভিজে যাচ্ছে। গায়ে লাগানো হলুদগুলো অনেক আগে পানির সাথে ধুয়ে গেছে। রাতের প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে গেছে। আর অল্প কিছু সময় বাকি আছে। বুকে বা পাশরা অনবরত ব্যথা করছে। আজকের এই অর্ধেক রাতটাই সময় বাকি আছে আমার হাতে। এরপর আমি অন্য কারো বউ হয়ে যাব। আমার শরীর মন সবকিছুতে অন্য কারো অধিকার হবে। অর্ণবকে ভুলে যেতে হবে। অর্ণবকে ভালোবাসার কোনো কারণ আমার কাছে ছিল না। তবুও তাকে ভালোবেসে ফেললাম। আর সিদ্ধার্থের সাথে বিয়ে ঠিক হয়েছে কতদিন আগে। তবুও ভালোবাসতে পারিনি। কেন? হয়তো এই প্রশ্নের উত্তর আমার আর খোঁজা হবে না। আমি অর্ণবকে ভালোবাসার কারণ খুঁজতে চাই না। শুধু জানি ভালোবাসি। সিদ্ধার্থকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। সারা জীবন কি এইভাবে ধোঁকা দেব সিদ্ধার্থকে? ভাবনার সমুদ্রে তলিয়ে গিয়েও কোনো প্রশ্নের উত্তর পেলাম না। রাতের প্রায় শেষ প্রহর চলছে। কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটে উঠবে। পূর্ব আকাশে সূর্যের আলো দিশাহীনভাবে ছড়িয়ে পড়বে। ছাদে দাঁড়িয়ে স্মোক করে যাচ্ছে অর্ণব। ইদানিং তার স্মোকিংটা বেশি হয়ে যাচ্ছে। স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর সে জানে, তবুও মনের আগুন নিভানোর জন্য সিগারেট পড়ে এসে হঠাৎ পিছন থেকে কেউ কাঁধে হাত রাখলে খানিকটা চমকে উঠে অর্ণব। পিছনে তাকাতেই করুণ হয়ে থাকা চোয়ালটা ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। অর্ণবের বাবা দাঁড়িয়ে আছে সামনে। এভাবে এই সময় স্মোক করার বিষয়টা জানতে পারি কি? আপনার প্রয়োজনীয় কিছু হবে বলে মনে করি না। অর্ণব, আসো আমরা একটু কথা বলি। গত 19 বছর ধরে কথা হয় না আমাদের। অনেক কথা জমে আছে। অর্ণব তার বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেয়ারে বসে পড়ল। তোমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। অনু আমার জীবনে একটা দমকা হাওয়ার মতো এসে আমার জীবন এলোমেলো করে দিয়েছিল। অনুর সাথে বাচ্চার জন্য পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়েছিলাম। সেই অনু যখন স্বার্থপরের মতো আমাকে ছেড়ে চলে গেল, সেটা কিছুতেই মেনে নিতে পারিনি। নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম যাতে অনুর বিশ্বাসঘাতকতা ভুলে যেতে পারি। আমার অনেক ভুল ছিল অর্ণব। আমি নিজের কষ্টে এত ডুবে গিয়েছিলাম যে তোমার দিকটা ভুলেই গিয়েছিলাম। 8 বছরের একটা বাচ্চা একাকিত্বে কিভাবে সময় কাটিয়েছে আমি সেটা বুঝতে চাইনি। তোমার স্কুল থেকে প্রতিদিন আসা কমপ্লেইনগুলোর প্রতি বিরক্ত না হয়ে তোমাকে সময় দেওয়া উচিত ছিল আমার। কিন্তু আমি সেটা করিনি। এতটাই স্বার্থপর হয়েছিলাম যে নিজের সুখটাই দেখেছি। অন্তিম মাকে বিয়ে করে নিজে সুখী হয়েছি। কিন্তু তোমাকে সময় দেওয়া প্রয়োজন মনে করিনি। এখন জীবনের বেশিরভাগ সময় পার করে এসে বুঝতে পেরেছি তোমার প্রতি কতটা অন্যায় করেছি। জানি ক্ষমা চাওয়ার মুখ আমার নেই। তবুও বলবো, পারলে ক্ষমা করে দিও বাবা। অর্ণব অন্যদিকে ফিরে অঙ্কুরের অগোচরে চোখের পানিগুলো আড়াল করে ফেলল। অঙ্কুর মাথা নিচু করে আছে। হয়তো অনুতপ্ত সে। হঠাৎ অর্ণব তার বাবাকে জড়িয়ে ধরে ধুকরে কেঁদে উঠল। অর্ণবের এভাবে কেঁদে ফেলায় অঙ্কুরও নিজেকে সামলাতে পারে না। অতঃপর এতগুলো বছরের দূরত্বের পর বাবা ছেলের সম্পর্কের উন্নতি ঘটে। বেশ কিছুক্ষণ বাবাকে জড়িয়ে ধরে রাখার পর অর্ণব স্বাভাবিক হয়। অর্ণবকে ছেড়ে দিয়ে অঙ্কুর বলতে শুরু করে, মীরাকে ভালোবাসো। কি বলছো বাবা? ইয়াং ম্যান, তোমার বাবা আমি। এতটুকু তো বুঝতেই পারি। সন্দেহ তো আগেই হয়েছিল মীরাকে তোমার ঘরের বাইরে পড়ে থাকতে দেখে। আর সন্দেহ প্রমাণ হয়ে গেল তোমার ফোলা লাল লাল চোখ আর সিগারেটের স্মেলিং। আমি মীরাকে ভালোবেসে ফেলেছি। জানি না কিভাবে ভালোবেসে ফেললাম। কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে মেনে নিতে যে মীরা আজ অন্য কারো হয়ে যাবে। মীরাও তো তোমাকে ভালোবাসে, তাই না? মীরার চোখ বলে দেয় সে তোমাকে ভালোবাসে। জানি, কিন্তু আমি মীরাকে বিয়ে করতে পারবো না। মামা অপমানিত হবেন। যাও ঘুমিয়ে পড়ো। আর বেশি সময় বাকি নেই। কিছুক্ষণ পরেই বিয়ে বাড়ির কোলাহল পুনরায় শুরু হয়ে যাবে। অর্ণব কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ছাদ থেকে নিচের দিকে চেয়ে থেকে সেখান থেকে চলে গেল। অঙ্কুর আধো আলো ফোটা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল।
মুখে ম্লান হাসি ফুটে উঠেছে তার। অপেক্ষার প্রহর প্রায় শেষ। অবশ্য মীরার বেলা সেটা অপেক্ষা নয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা। লালা বেনারসি শাড়ি আর ভারী গয়নায় নিজেকে জড়িয়ে অস্থির হয়ে পায়চারি করে মীরা। একটু আগে বিউটিশিয়ান এসে বধূ বেশি সাজিয়ে দিয়ে গেছে তাকে। ভীষণ সুন্দর লাগছে মীরাকে। যে কেউ দেখেই হয়তো নজর লাগিয়ে দেবে। কিন্তু এত সৌন্দর্য পুরোই বৃথা, কারণ মীরার মনে যে শান্তি নেই। মন বারবার বলছে সমস্ত দায়িত্বের সংসার বাণীর জলে ভাসিয়ে দিয়ে অর্ণবের হাত ধরে অজানায় হারিয়ে যেতে। কিন্তু সেই উপায়টা নেই। অর্ণব মাঝ রাস্তায় তার হাত ছেড়ে দিয়েছে। হাতে একটা ছুরি নিয়ে ঘরের এপাশ থেকে ওপাশ করছে সে। ইচ্ছে করছে ছুরিটা বাম হাতের শিরা বরাবর চালিয়ে দিতে। একটু হলে ছুরি চালিয়ে দিত, যদি না তার বাবার মুখখানা চোখের সামনে ভেসে উঠত। বাইরে হইচই শোনা যাচ্ছে, সবাই একসুরে বলে চলছে, বর এসেছে, বর এসেছে। এই তো সময় এসে গেছে। সেই অনাকাঙ্ক্ষিত সময়টা এসে হাজির হয়েছে মীরার চৌকাটে। এখনই সময় পুরনো সব আবেগকে গলা চেপে মেরে ফেলার। অর্ণবের প্রতি তার ভালোবাসাকে দাফন করার সময় হয়ে গেছে। মনের কষ্ট সাজসজ্জার আড়ালে লুকিয়ে, মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তৈরি মীরা, তার কর্তব্য পালন করতে। মেয়ে হিসেবে দায়িত্ব পালন না করলে তো সে স্বার্থপরদের খাতায় নাম লেখাবে। মীরার ভাবনার সুতো ছিঁড়ে এক গাদা মেয়ে হুড়মুড়িয়ে ঘরের ভিতর ঢুকে পড়ল। বিয়ের সময় যত এগিয়ে আসছে আমার শক্তি যেন ততই কমে যাচ্ছে। বারবার মনে হচ্ছে কলিজাটা ছিদ্র হয়ে যাচ্ছে। বুকের বাপাসে অসম্ভব যন্ত্রণা করছে। কিভাবে সহ্য করবো এই যন্ত্রণা আমি সারা জীবন। বিয়ের আসরে বসিয়ে দিয়েছে সবাই আমাকে। মাথা তুলে সবাইকে দেখছি। সবাই বেশ খুশি। বাবা, অঙ্কুর, আঙ্কেল, অন্তি সবার মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে তারা আনন্দ করছে। এত ভিড়ের মধ্যে আমার চোখ দুটো অর্ণবকে খুঁজছে। শেষবারের মতো দু চোখ ভরে তাকে দেখার ভাগ্য কি আমার আর হবে না। হয়তো অর্ণবকে মন ভরে দেখার আর অধিকার নেই আমার। তাই তো বিয়ের আগ মুহূর্তে তাকে কোথাও দেখছি না। ভালোবাসার মানে তো ভালোবেসে আগলে রাখা। আর অর্ণব আমাকে আগলে রাখা তো দূরে থাক, সাহস করে আমার হাতটা পর্যন্ত ধরেনি। কেন যে এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম। আগে যদি জানতাম রাগী খোলসটার আড়ালে এমন ভীত একটা ব্যক্তিত্ব লুকিয়ে আছে, তাহলে হয়তো কখনোই অর্ণবের মতো একটা গাধাকে ভালোবাসতাম না। অর্ণবকে গাধা বললে গাধারও অপমান হবে। একটা অকর্মের ঢেকি। যখন তার থেকে দূরে ছিলাম তখন কাছে টেনে নিয়েছে। এখন যখন কাছে না গিয়ে উপায় নেই তখন সে পিঠ দেখিয়ে পালিয়ে গেছে। আমি হয়তো অতি শোকে পাগল হয়ে গেছি। এতক্ষণ অনেক কষ্ট লাগছিল, এখন অনেক রাগ লাগছে। ইচ্ছে হচ্ছে অর্ণবকে কুচি কুচি করে কেটে ফেলি, আর না হলে গলা চেপে মেরে ফেলি। তারপর আমি নিজেও মরে যাব। যাই করি না কেন বিয়ে করতে পারবো না। হঠাৎ পিছন থেকে কারো হালকা ধাক্কা খেয়ে হুঁশ ফিরে পেলাম। কাজী সাহেব কবুল বলতে বলছেন। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার পৃথিবী ভেঙে খান খান হয়ে যাচ্ছে। না, আমি পারবো না এই বিয়ে করতে। বসা থেকে এক লাফে উঠে দাঁড়িয়ে পড়লাম। দিক বেদিক চিন্তা না করেই সজোরে বলে ফেললাম, আমি এই বিয়ে করতে পারবো না বাবা। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি পারবো না। আমার ভীষণ কান্না পাচ্ছে। কিছুতেই কান্না থামাতে পারছি না। এসব কি বলছিস মীরা? বিয়ে করতে পারবি না মানে? আবরার, আমি পারবো না বাবা। আমাকে ক্ষমা করে দাও। অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি জানি আমার এই ধরনের বিহেভিয়ারে তোমার সম্মানহানি হচ্ছে সবার সামনে, কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায়। আর কোনো উপায় অবশেষ নেই আমার কাছে। তুমি চাইলে আমাকে মেরে ফেলো, তবুও আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। আবরার আর অঙ্কুর অবাক চোখে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। উপস্থিত জনতাও হাঁ করে দেখছে সবটা। এতবার হাঁ করেছে যে মুখে আলু ঢুকিয়ে দেওয়া যাবে। বিয়ের দিন কনের এরকম করা যেন তাদের জন্য ফ্রিতে তামাশা দেখার সুযোগ করে দিল। সবাই খুব উৎসুক হয়ে আছে জানার জন্য এখন কি হবে। তখন সেখানে বেচারা বড় হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। মীরা এখনো হাঁটুতে মুখ গুজে কেঁদে যাচ্ছে। মীরা, তুমি বিয়েতে মানা করছো কেন? কালকে রাতেও তো তুমি বললেই ইউ লাভ মি, আর আজকে বলছো বিয়ে করবে না। হোয়াই? বরের কণ্ঠ শুনে মাথা তুলতে দেখি অর্ণব আমার সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার বরের বেশে। মুখ 3 ইঞ্চি পরিমাণ হাঁ করে উঠে দাঁড়ালাম আমি। কিছুই বুঝতে পারছি না। অর্ণব বরের বেশে কেন? আর সিদ্ধার্থ কোথায়?
বাবা আর আঙ্কেল একসাথে দাঁড়িয়ে মুখিয়ে আসেন কেন? হচ্ছেটা কি? হচ্ছেটা কি তাই ভাবছো? তোমাকে সারপ্রাইজ দেওয়ার নামে বুদ্ধু বানানো হয়েছে মীরা ভাবি। অন্তি কথাটা বলতেই বাড়ির সবাই দম ফাটানো হাসি শুরু করলো। আমি কিছু বুঝতে না পারলেও অর্ণবের মুখে লেগে থাকা মুখী হাসিটা দেখে রাগও মাথায় উঠে গেল। খপ করে অর্ণবের কলার চেপে ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করলাম, সবকিছু কি আপনার কাছে খেলা মনে হয়? আমি আপনাকে ভালোবাসি। আমার কতটা কষ্ট হচ্ছে সেই আইডিয়া আছে আপনার? আপনার জন্যই আমি সিদ্ধার্থকে বিয়ে করার জন্য এতদূর এগিয়েছিলাম। কিন্তু আপনি জানেন আমার কি অবস্থা এখন? আমি সত্যি আপনার মতো একটা পাষাণকে ভালোবাসি। আরে কি করছিস? ছাড় ছাড়। বিয়ের শেরওয়ানিতে ছিঁড়ে গেলে এখন আমি শেরওয়ানি পাবো কোথায় অর্ণবের জন্য? আপনার কি বলতে চাইছো? তোমরা সবাই আমার সাথে এমন কেন করছো? কি বলবো? তোকে বলতে যাবো কেন আমি? তোর বাবা আমি। তোর জীবন সম্পর্কে এতটুকু ফয়সালা আমি করতেই পারি। মানে তুই আর অর্ণব একে অপরকে ভালোবাসিস সেটা কি একবারের জন্য আমাকে বলেছিস? এতটা পর ভাবিস আমাকে? একবার বলেই দেখতি, হাসি মুখে রাজি হয়ে যেতাম। অনুর সাথে যেই ভুলটা করেছিলাম সেই একই ভুল আরেকবার করবো ভাবলি কি করে? অনুকে হারিয়েছি, এখন তোদের হারানোর মতো সামর্থ্য আমার নেই। সেদিন অঙ্কুর তোদের ভালোবাসার কথা না বললে আমি জানতেই পারতাম না। তোর বিয়ের পরে এই সত্যিটা জানতে পারলে সারা জীবন আমাকে অপরাধবোধ নিয়ে বাঁচতে হতো। আই এম সরি বাবা। এখন কান্নাকাটি শেষ করেন বিয়ে মশাই, আমাদের বৌমাকে আমরা নিয়ে যাবো তো। দেরি হয়ে যাচ্ছে। অঙ্কুর সেদিন মীরা আর অর্ণবের ব্যাপারটা বুঝতে পেরে অঙ্কুর আবরার খানকে সবকিছু জানায়। এরপর আবরার আর অঙ্কুর মিলে সিদ্ধার্থ আর ওর পরিবারকে বুঝিয়ে অর্ণব আর মীরার বিয়ের আয়োজন করে। অতঃপর ধুমধামের সাথে হয়ে গেল মীরা আর অর্ণবের বিয়ে। আবরার খান নিজের মনে সব আশা পূর্ণ করে মেয়েকে পাত্রস্থ করলেন। বিদায়ের পাঠ চুকিয়ে অর্ণব আর মীরা যাত্রা শুরু করলো এক নতুন জীবনের পথে। বাসর ঘরে এক হাত লম্বা ঘোমটা টেনে বসে আছে মীরা। পুরো ঘর কাকগোলাপ আর রজনীগন্ধা দিয়ে সাজানো হয়েছে। রোমান্টিক পরিবেশ বিরাজ করছে সর্বত্র। মীরা বসে বসে অপেক্ষা করছে তার অর্ণবের। মনের মধ্যে হাজারটা অনুভূতি উকি দিচ্ছে। কখনো বা লজ্জা পেয়ে আনমনে হেসে উঠছে। দরজার বাইরে চোখে মুখে বিরক্তি ফুটিয়ে দাঁড়িয়ে আছে অর্ণব। অন্তি আর অন্য সব বোনেরা এতক্ষণ দরজায় দাঁড়িয়েছিল টাকার জন্য। সব ঝামেলা মেটাতে গিয়ে হাঁপিয়ে উঠেছে অর্ণব। বিরক্তি সংবরণ করে ভিতরে ঢুকতে থ হয়ে গেল সে। মীরা ঘরের কথা নেই। একটু আগাতে পিছন থেকে কেউ একজন অর্ণবের গলায় ছুরি ধরল। ওই 7টা শাকচুন্নির একটা জামাই, আমাকে মিথ্যা কেন বললা? আর একটু হলে আমি হাওয়ার অ্যাটাক করে মারা যেতাম। হুশ এসব বলে না। আর এই বেডে বান্ডাল লাগানো নাইট দিয়ে আমার মতো খচ্চরকে কাটা যাবে না। তুমি সত্যি একটা খচ্চর। অর্ণবকে জড়িয়ে ধরল মীরা। আর তুমি 7টা শাকচুন্নির একটা জামাইয়ের 1 নাম্বার বউ। অর্ণব ও মীরাকে পরমা বেশি জড়িয়ে ধরল। আমার সব সুখ খুঁজে পেয়েছি অর্ণব। আমার জীবনের শেষ মুহূর্ত কাটাতে চাই। ভালোবাসি, ভালোবাসি। অর্ণব মীরার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল। কিছুক্ষণ পর মীরাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল অর্ণব। ডুব দিল দুজনে ভালোবাসার সাগরে। এভাবেই ভালোবাসা আর খুনসুটিতে কেটে যাক তাদের জীবন। সমাপ্ত।